তুই ঠিকই দেখছিস। এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারলে ক্লাস 11 এর জোম থার্মোডাইনামিক্স তোর হাতের মুঠোয় চলে আসবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা হয়তো ইতিমধ্যেই বেসিক অর্গানিক এবং হাইড্রোকার্বনের যে 25খানা কোশ্চেনের সেট সেটা দেখে ফেলেছিস। আমি তোকে এইটুকু অ্যাসিওর করতে পারি, ওই 25টা কোশ্চেনে এমন এমন কনসেপ্ট ছিল যেগুলো দিয়ে পরীক্ষায় 95% কোশ্চেন আসে, এবং তুই যদি ওগুলোকে শিখে নিয়ে থাকিস তাহলে তুই বেসিক অর্গানিক আর হাইড্রোকার্বনে বাকিদের থেকে অনেক আগে চলে গেছিস। এবার চল থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটাকে একটুখানি শেষ করা যাক। তবে এই ভিডিওটা একটু অন্য অ্যাপ্রোচে আমি করব। এই ভিডিওটার মধ্যে প্রথমে আমি যেই জায়গা থেকে প্রশ্ন হয় সেই কনসেপ্টস গুলোকে একটু 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 করে শিখিয়ে দেবো। তারপরে সেই জায়গা থেকে যেমনি ধরনের নিউমেরিক্যাল কোশ্চেন্স হয়, যেমনি ধরনের থিওরিটিক্যাল কোশ্চেন্স হয়, সেইগুলোকে করিয়ে দেবো। মানে ওয়ান শট তো হবে, বাট একটা মডার্ন ওয়েতে। চলো আজকে ভিডিওটা শুরু করি। থার্মোডাইনামিক্স এর খেলা শুরু। প্রথমেই দেখ যেটা আমি করাবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যায় কার্য ও তাপের চিহ্ন। তুই বলবি দাদা থার্মোডাইনামিক্স একদম সেই সিস্টেম সারাউন্ডিং, ভাই ওইগুলোতে প্রশ্ন হয় না। তুই যদি ওই বেসিক গুলো শিখতে চাস তাহলে আমার এই চ্যানেলটার মধ্যে থার্মোডাইনামিক্স এর আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাসটা দেওয়া রয়েছে, সেটা দেখে নে। তুই ওই জিনিসগুলো সব শিখে যাবি। আমি তোকে সেগুলো দেখাচ্ছি যেগুলো দিয়ে পরীক্ষাতে এক্সট্রিম লেভেল অফ কোয়েশ্চেন্স করে। প্রথমেই দেখ তোকে বলি, তোরা নিশ্চয়ই থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটা পড়েছিস, ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, এবং তোকে নিশ্চয়ই আমাকে বলতে হবে না যে এই ডেল ইউটা কি। তাও একটু বলি, এটা হচ্ছে কোনো একটা সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন। আন্তঃশক্তি মানে কোনো একটা সিস্টেমের মধ্যে যে শক্তিটা তার ইন্টারনালি থাকে, তার নিজস্ব একটা এনার্জি। আর দাদা এই কিউটা কি? কিউটা হচ্ছে হিট বা তাপ। আর দাদা ডাব্লুটা তো নিশ্চয়ই বুঝতে পারছি এটা ওয়ার্ক হবে। আমি বললাম একদম। এবং থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল তো এটাই বলে যে ডেল ইউ এর ভ্যালুটা, আন্তঃশক্তির চেঞ্জের ভ্যালুটা কিউ আর ডাব্লু যোগফলের সাথে সমান হয়। একদম ক্লিয়ার। আচ্ছা একটা জিনিস জানিস, তোকে বলেছে তাপ আর কার্যের চিহ্ন ডিফাইন করতে, এবং তুই ভাবতে পারিস দাদা চিহ্ন তো দুটোই হয়, একটা পজিটিভ হতে পারে একটা নেগেটিভ হতে পারে, কিন্তু কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে বুঝবো কি করে? আমি বলছি শোন ভাই, যদি তুই এমন কোনো প্রসেস দেখিস, এমন কোন প্রক্রিয়া দেখিস যেই প্রক্রিয়ার ফলে সিস্টেমের আন্তঃশক্তির বৃদ্ধি ঘটছে, আন্তঃশক্তিটা বাড়ছে, তখন তুই বুঝে নি সেই প্রসেসটার সাইনটা তোকে পজিটিভ দিতে হবে। আর যদি তুই এমন কোন প্রসেস দেখিস যেই প্রসেসের ফলে সিস্টেমের আন্তঃশক্তিটা কমছে, তখন তুই সেইটার সাইনটা নেগেটিভ দিবি। তার মানে যেটাই সিস্টেমের আন্তঃশক্তির বৃদ্ধি করে, যেটাই সিস্টেমের ইন্টারনাল এনার্জির বৃদ্ধি করে, আমরা সেটাকেই পজিটিভ দিয়ে ট্রিট করি। আর যেটাই সিস্টেমটার ইন্টারনাল এনার্জিকে কমিয়ে দেয়, আমরা সেইটাকে নেগেটিভ দিয়ে ট্রিট করি। যেমন তোকে আমি একটা এক্সাম্পল দিই। ধর তুই প্রচন্ড পরিমাণে খাটাখাটনি করছিস, তুই একটা কোদাল নিয়েছিস, নিয়ে মাটিটাকে একদম ধুম ধুম করে কোপাচ্ছিস, তার মানে তোর শরীরের এনার্জি কমছে। তার মানে তুই যখন কাজটা করছিস তোর ইন্টারনাল এনার্জি হ্রাস পাচ্ছে, তুই নিজের শক্তি খরচ করে ওটা করছিস। তার মানে তুই যদি কাজ করিস, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তুই কাজ করছিস, তোর আন্তঃশক্তিটা কমছে, তার মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম একটা নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করা হবে। একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা ধর আমি তোর ওপরে কাজ করছি, ধর আমি তোকে পড়াচ্ছি, বা আমি তোর ওপর এমন কোনো কাজ করছি যেটা তোর আন্তঃশক্তির বৃদ্ধি ঘটাচ্ছে, তোর ইন্টারনাল এনার্জিকে বাড়াচ্ছে, তার মানে কাজটা তোর ওপর হচ্ছে। তার মানে যদি সিস্টেমের ওপর কার্য হয়, সিস্টেমের ওপর কার্য হয়, তখন সেই কার্যটা আন্তঃশক্তির বৃদ্ধি ঘটায় বলে আমরা সেই কার্যটাকে পজিটিভ দিয়ে ট্রিট করি। একদম বিষয়টা পরিষ্কার। তাহলে দুই প্রকারেরই কার্য সম্ভব, যেখানে সিস্টেম দ্বারা কার্য হয়, যেখানে সিস্টেমের উপরে কার্য হয়। সিস্টেম দ্বারা যদি কার্য হয়, যদি সিস্টেম নিজে কাজ করে, তাহলে আন্তঃশক্তি হ্রাস পায়, তাহলে সেইটাকে আমরা নেগেটিভ বলি। দাদা এর থার্মোডাইনামিক্যাল এক্সাম্পল কি হতে পারে? আমি বলছি ধর কোন একটা গ্যাসের আয়তন ছিল 10 লিটার, গ্যাসটা এক্সপ্যান্ড করছে, গ্যাসের অণুগুলো নিজে থেকে প্রসারিত হচ্ছে, প্রসারিত হয়ে গেল গ্যাসের আয়তন 25 লিটার। তার মানে গ্যাসের অণুগুলো
স্বতন্ত্রভাবে নিজেরা কার্য করেছে এবং কার্য করে নিজেদের আয়তনকে বাড়িয়ে নিয়েছে। তার মানে ওটা কি? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ওই গ্যাসের অণুগুলোর দ্বারা কার্য হয়েছে, তাহলে সেই কার্যটা নেগেটিভলি ট্রিট হবে, কারণ সেই কার্যের ফলে আন্তঃশক্তিটা হ্রাস পেয়েছে। আবার দাদা যদি সিস্টেমের ওপরে কার্য বলি, তাহলে থার্মোডাইনামিক্স এর ভাষায় এটার এক্সাম্পল কি হবে? ধর কোন একটা গ্যাস আছে, তুই সেই গ্যাসটার উপর থেকে প্রেসার দিচ্ছিস এবং গ্যাসটাকে তুই সংকুচিত করছিস। মানে ধর তার আয়তনটা ছিল 25 লিটার, তুই সেটাকে বানিয়ে দিলি 10 লিটার। তার মানে তুই সিস্টেমটার ওপর কাজ করলি, তাহলে তার আন্তঃশক্তির পরিমাণটা বাড়বে এবং সেই কাজটা পজিটিভ রূপে ট্রিট হবে। তার মানে দাদা আমি বলতে পারি গ্যাসের প্রসারণ যেটা রয়েছে সেইটা কার্যটা নেগেটিভ হয়, আর গ্যাসের সংকোচন যেটা রয়েছে সেটা পজিটিভ হয়। বললাম একই। আর দাদা কার্যের ক্ষেত্রে কি হবে, এই তাপের ক্ষেত্রে কি হবে? আমি যে ধর তুই বাইরে থেকে হিট নিচ্ছিস, হিট মানে কি? তাপ শক্তি। তো ধর তুই সৌরশক্তি তোর গাছের ফলের মধ্যে ছিল, তুই সেই ফলটাকে খেলি, তাহলে এই ফলটাকে যখনই তুই খাচ্ছিস তোর ইন্টারনাল এনার্জি বৃদ্ধি ঘটছে। যখনই বৃদ্ধি ঘটছে তার মানে বাইরে থেকে যদি কেউ হিট গ্রহণ করে, যদি কেউ হিটটাকে শোষণ করে, যদি তো কিউটাকে ধর কেউ নিচ্ছে, তাহলে তার আন্তঃশক্তিটা বাড়ছে। আর বাড়ছে মানেই হিট নেওয়া, বাইরে থেকে হিটটা নিয়ে নেওয়াটাকে আমরা পজিটিভ বলছি। আর যদি কেউ হিট ছেড়ে দেয়, তো হিট দাদা যদি কেউ আউট করে দেয়, তাহলে আন্তঃশক্তিটা হ্রাস পেয়ে যাবে, তখন সেটাকে আমরা নেগেটিভ বলবো। একদমই তাই, পরিষ্কার কথা। ব্যাস, তার মানে কার্য আর তাপের চিহ্ন তোর কাছে একদম পরিষ্কার। এবার তুই একটা অঙ্ক করে ফেল এখান থেকে। বলেছে প্রতি ক্ষেত্রে সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন গণনা করো। সিস্টেম দ্বারা 200 জুল তাপ বর্জিত হচ্ছে। আচ্ছা, সিস্টেমটা 200 জুল তাপ বর্জন করছে, তাই তো? দাদা বর্জন করে কথাটা লেখা রয়েছে? আমি বললাম হ্যাঁ লেখা রয়েছে। তো সিস্টেম যদি তাপটা বর্জন করে দেয়, তাপ যদি কেউ বর্জন করে, তাহলে তার আন্তঃশক্তি কমে যাবে, কারণ তাপ ডিরেক্টলি আন্তঃশক্তিকে প্রভাবিত করে। তাপ ঢুকলে আন্তঃশক্তি বাড়ে, তাপ বেরোলে আন্তঃশক্তি কমে। তাহলে বর্জন করছে যখন, এই যে 200 জুল তাপ, সেটার ভ্যালুটা আমরা নেগেটিভে লিখবো। বললাম একদম। আর সিস্টেমের ওপর 120 জুল কার্য সম্পাদন করা হচ্ছে। সিস্টেমের ওপর মানে দাদা গ্যাসের ওপর। গ্যাসের ওপর মানে কার ওপর কার্য হচ্ছে? মানে ওর আন্তঃশক্তি বাড়বে, আর বাড়বে মানে এই ডাব্লিউর ভ্যালুটা আমরা পজিটিভে দেবো। আমি বললাম একদম ভাই, তুই শিখে গেছিস। তাহলে এখান থেকে বল তোকে কি বার করতে হবে? আন্তঃশক্তির পরিবর্তন। তুই তো জানিস del U ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ হয়। দাদা কিউ এর ভ্যালুটা আমি বসাবো -200, ডাব্লিউর ভ্যালুটা আমি বসাবো +120, তাহলে হয়ে গেল -80 জুল। একদম কি পরিষ্কার? আমি বললাম একদম পরিষ্কার। হিয়ার ইজ দ্য ব্যাপার। তাহলে এটা নিজের একটু করে কমেন্ট সেকশনের মধ্যে অ্যান্সারটা বলতেই পারিস। নেক্সট, যে দেখ তুই এইটা পারবি কিনা। কোন বদ্ধ সিস্টেমে সংগঠিত একটি প্রক্রিয়া, সিস্টেমের আন্তঃশক্তির হ্রাস ঘটে 300 জুল। মানে এখানে তোকে বলেই দিচ্ছে যে আন্তঃশক্তির হ্রাস ঘটেছে, এবং সিস্টেম দ্বারা বর্জিত তাপের পরিমাণ, সিস্টেমটা তাপ বর্জন করছে, তার মানে ওটা নেগেটিভ হবে। প্রক্রিয়াটিতে সিস্টেম এবং তার পরিবেশের মধ্যে কোনটি কার্য সম্পাদন করে, সেটা তুই জানবি কি করে কোনটা কার্য সম্পাদন করে? না দাদা, আমি না প্রথমে ফর্মুলার মধ্যে বসিয়ে ডাব্লুর ভ্যালুটাকে বার করব। এবার ডাব্লুর আমি দুটো সাইন পেতে পারি, কারণ এখানে তো আমাকে ডাব্লুর সাইনটা নিজে থেকে পাওয়া যাবে না, আমাকে তো পুরো অঙ্কটা করার পর আমি ডাব্লুর সাইনটা পাবো। যেমনি এখানে পুরো অঙ্কটা করার পর আমি del U এর সাইনটা পেয়েছিলাম, সেমনি পুরো অঙ্কটা করে ধরো আমি ডাব্লুটা পেলাম, ডাব্লুর ভ্যালুটা পেলাম এবং দেখলাম সেই সাইনটা নেগেটিভ আছে। এবার ডাব্লু সাইন নেগেটিভ মানে কি? মানে সেই ডাব্লুটা আন্তঃশক্তি হ্রাস করছে। তার মানে কে কার্য করছিল? সিস্টেম কার্য করছিল। সিস্টেম যদি কার্য নিজে থেকে করে, তাহলেই তো সেই কার্যটার ফলে সিস্টেমের আন্তঃশক্তিটা হ্রাস পাবে, কারণ সে তার আন্তঃশক্তির মাধ্যমেই তো সেই কার্যটা করছে। তাহলে সিস্টেম যদি নিজে কাজ করে, তাহলে তুই সেই ডাব্লুর ভ্যালুটা নেগেটিভ পাবি। তাহলে তুই বলতে পারবি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, মানে সিস্টেম কাজ করেছে। এই যে বলেছে না, কে কাজ করে, কোনটি কার্য সম্পাদন করছে। আর যদি তুই পজিটিভ ডাব্লু পাস, তার মানে সিস্টেমের ওপর বাইরে থেকে কাজ করা হচ্ছে, তখন তাহলে কি এটা কে কাজটা করছে? সারাউন্ডিং কাজ করছে। একদম পরিষ্কার। তাহলে তুই সাইন দেখে বুঝে যেতে পারছিস, ডাব্লু সাইন নেগেটিভ মানে আন্তঃশক্তি হ্রাস পাচ্ছে, মানে সিস্টেম নিজে কাজ করছে। ডাব্লু সাইন পজিটিভ মানে সিস্টেমের ওপর কাজ করা হচ্ছে, আন্তঃশক্তি বাড়ছে। কে কাজ করছে? না সারাউন্ডিং কাজ করছে। গল্প শেষ। এবার গ্যাসের সমস্ত পরাবর্ত সম্প্রসারণ এবং পরাবর্ত প্রসারণ, এই বিষয়গুলো একটুখানি মন দিয়ে শুন। দেখ আমি তোকে একটা কথা বলি, দুটো টাইপের বিষয় হয় জানিস তো। ধর আমার নর্মাল আমার ভিডিওর ক্ষেত্রেই আমি তোকে বলছি,
এই ভিডিওটা বড় হতে পারে, তাহলে আমি কিছুটা 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 করে ভিডিওটা করতে পারি। আমি বললাম আমি দুটো টপিক এখন করব, খেয়ে আসার পরে দুটো টপিক করব, আবার দুটো টপিক করব, আবার দুটো টপিক করব, এরকম ভাবে কেটে 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 করতে পারি। অথবা আমি আমার একটা গোটা স্প্যান রাখলাম সকালবেলা এবং পুরো থার্মোডাইনামিক্সটা আমি একবারে টেনে দিলাম, এটা একটা হতে পারে। তার মানে আমার যে কাজটা আছে সেটা আমি ধাপে 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 ভেঙে নিলাম, অথবা পুরো কাজটা আমি ওয়ান গো করে দিলাম। যদি আমি কোনো কাজকে এরকম ধাপে ধাপে ভেঙে নিই, এবং সেখানে আরেকটা বিষয় মেনশন করাটা খুব দরকার। ধর আমি আজকে প্রথমে এখানে দাঁড়িয়ে পুরো পরাবর্ত অপরাবর্তটা শুট করে ফেললাম, আমি খেয়ে দিয়ে এলাম, আমার মনে হলো না ওটা না আমার পছন্দ হয়নি, আমি ওটাকে আরেকবার করব। তার মানে এখানে একটা ফ্লেক্সিবিলিটি থাকবে যে আমি যদি একটা ধাপ চলে যাই, আমি সেই ধাপটাকে আবার রিভার্স করতে পারি। এই জন্য দিস প্রসেস ইজ নোন অ্যাজ রিভার্সিবল প্রসেস। এবং এইটাকেই কোনো একটা বড় কাজকে ছোট 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 ভাগে ভাগ করে প্রত্যেকটা ধাপ রিভার্সিবল প্রসেসের মাধ্যমে করার নামই পরাবর্ত প্রক্রিয়া। এইটাকেই রিভার্সিবল প্রসেস কথাটা বলা হয়, এবং এর অ্যাকচুয়াল মানেটা এটাই যেটা আমি তোকে বোঝালাম। আর এইটার মানে কি, ধর তুই পুরো ওয়ান গোতে পুরো ভিডিওটা করে ফেললি, তো ধর কোনো একটা জায়গা পছন্দ হয়নি, তুই পুরো ভিডিওটা আবার করবি? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। তার মানে এইটা ইন ওয়ান স্টেপই হবে, তুই এটাকে আবার রিভার্স করতে পারবি না ভাই। তার মানে যে প্রসেসগুলো একটি মাত্র ধাপে সংগঠিত হয়, যেগুলো পুনরায় আবার একটা ধাপ করে পিছিয়ে আবার আগের ধাপে যাওয়া যায় না, সেগুলোই অপরাবর্ত প্রক্রিয়া বা ইররিভার্সিবল প্রসেস। আশা করবো একদম ক্লিয়ার, ঠিক আছে? এবার একটুখানি বিষয়টা বুঝে দেন। এটা তো গেল নর্মাল ভাষায়। এবার কেমিস্ট্রির ভাষায় পরাবর্ত অপরাবর্ত মানে কি? ধরো আমার কোনো একটা গ্যাসের অণুগুলো ভেতরে এরকম আছে, এবার আমি বাইরে থেকে এটাকে আটকে দিয়েছি, তাহলে ভেতরের একটা চাপ আছে E1, ভেতরের একটা আয়তন আছে V1 একদম। আচ্ছা দাদা, এর ভেতরের চাপটা P1, ধরো এখানে একটা পিস্টন রাখা আছে, যে পিস্টনটা ওঠানামা করতে পারে। এবার আমি বলছি এই পিস্টনটা স্থির অবস্থাতে রয়েছে, এটা না উঠছে না বাড়ছে, এর মানেটা কি? এর মানে দাদা এই গ্যাসের অণুগুলো ভেতর দিক থেকে যা চাপ দিচ্ছে, মানে এই যে P1 চাপটা দিচ্ছে, বাইরের দিক থেকেও চাপটার পরিমাণ P1ই আছে। বললাম একদম, এই জন্যই কোনো দিকে আয়তনের প্রসারণ বা সংকোচন ঘটছে না। বললাম একেবারে তাই। এবার তোর লক্ষ্যটা কি জানিস তো? তোর লক্ষ্যটা হচ্ছে এই যে আয়তনটা V1 রয়েছে, এইটাকে তুই বাড়িয়ে V2 করবি। আর যে তোর চাপটা রয়েছে, আমি এখানে লিখে দিই V2 ইজ গ্রেটার দেন V1, তার মানে তুই আয়তনটাকে বাড়াচ্ছিস। আর যে তোর চাপটা আছে, স্বাভাবিক কোনো একটা গ্যাসের যদি আমি আয়তনকে বৃদ্ধি করি, কোনো একটা গ্যাস যদি প্রসারিত হয়ে যায়, ধর তোর উপর থেকে তোর বাবা মা চাপটা কমিয়ে দিল, তো চাপটা কমিয়ে দিলে তো তুই ফুরুত 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 করে উড়ে যাবি, তার মানে তোর আয়তনটা বেড়ে যাবে। তার মানে আয়তন যখন বাড়ে তখন স্বাভাবিকভাবে চাপটা কমে, তাহলে P1 টা P2 হয়ে যাবে, যেখানে P2 টা ইজ লেস দ্যান P1। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। তার মানে আমার লক্ষ্যটা হচ্ছে আমি গ্যাসটার এই যে চাপ আছে P1 সেটাকে কমিয়ে P2 করব, আর যেটা আয়তন V1 আছে সেটাকে বাড়িয়ে V2 করব। এবার আমি এখানে কি করতে পারি, এটাকে এক ধাপে করে দিতে পারি, যেটা অপরাবর্ত প্রসেস হয়ে যাবে। আবার এটাকে ধাপে 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 কিছুটা 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 ডিপি 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 করে কমিয়ে ডিবি 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 করে বাড়িয়ে এক সময় গিয়ে ফাইনাল রেজাল্টে পৌঁছে যেতে পারি, তাহলে সেটা পরাবর্ত হয়ে যাবে। এগুলো ডিটেলে যদি করতে হয় তাহলে একদম প্রথম থেকে তোকে করতে হবে, বাট এই হচ্ছে মেন প্রসেস, আর কিচ্ছু না। তোকে এখানে যেহেতু আমি অঙ্ক করাবো এবং পুরো বিষয়টা জাস্ট একবার বুঝিয়ে দিতে হতো, একবার মনে করিয়ে দিতে হতো, আমি মনে করিয়ে দিলাম। এবারে খেয়াল করে দেখ, যেটা কার্য আছে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সেটাকে লেখা যায় মাইনাস PdV, মানে চাপের সঙ্গে আয়তনের পরিবর্তন, চাপ আয়তনিক কার্য, সেইটা ইন্টিগ্রেশন দিলাম, তার কারণ এগুলো ধাপে 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 হচ্ছে, তাহলে সবকটাকে তুই জুড়ে দে, একটা গোটা কার্য তুই পেয়ে যাবি। আচ্ছা দাদা, যেহেতু এখানে ডিভির রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, সেই জন্য আমি আয়তনটা চিন্তা করে দেখ, প্রথমে আয়তনটা V1 ছিল, আমি সেখান থেকে আয়তনটা কি করেছিলাম বল, V2 করেছিলাম, তাহলে V1 থেকে আয়তনটা পরিবর্তন করে V2 করা হলো। এবং এই V1 থেকে V2 করার সময় যতগুলো ধাপে করা হয়েছে আমি সবকটা ধাপকে ইন্টিগ্রেট করছি, দ্যাটস ওয়াই আমি দিয়েছি এখানে ইন্টিগ্রেশন V1 টু V2। কাকে ইন্টিগ্রেট করছি? ডিভিটাকে ইন্টিগ্রেট করছি, ওই জন্যই আমি এখানে V দিয়ে দিয়েছি। এবার এখান থেকে কি হবে দেখ, তোকে একটা কথা বলা আছে। প্রথম কথা, এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে হচ্ছে, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারতাম তো PV ইকুয়াল টু nRT। তুই বললি হ্যাঁ লিখতে পারতাম। তার মানে দাদা P ইকুয়াল টু nRT বাই V লেখা যায়? আমি বললাম হ্যাঁ একদম লেখা যায় nRT বাই V। তাহলে তুই এখানে একটু বসিয়ে দে তো দেখি।
আমি এখানে বসাচ্ছি ডাব্লিউ রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস V1 টু V2, পি এর জায়গায় বসাচ্ছি এনআরটি বাই ভি ডিভি। একদম ক্লিয়ার? আচ্ছা দাদা, এই পুরো প্রসেসটা একটা সমষ্ণ প্রসেস হচ্ছে তো? আমি বললাম হ্যাঁ। সমষ্ণ মানে কি? মানে যেখানে উষ্ণতাটা ধ্রুবক আছে, যেখানে উষ্ণতার কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে যে কোনো সমষ্ণ প্রসেসের ক্ষেত্রে এই টিটা ধ্রুবক তুমি মানছো? আমি বললাম হ্যাঁ। সর্বজনীন গ্যাস ধ্রুবক তো এমনি ধ্রুবক, আর কোনো একটা গ্যাসের মোল তো ধ্রুবক হয়। তাহলে এই পুরো এনআরটি পার্টটা ধ্রুবক আছে? আমি বললাম হ্যাঁ আছে। তাহলে এটাকে তুমি ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও। করে দিচ্ছি। তাহলে লেখা যায় ডাব্লিউ রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস এনআরটি, এটা হচ্ছে সেই ডেরিভেশনটা, V1 টু V2 ডিভি বাই ভি আছে একটা। একদম ক্লিয়ার? এবার একটা জিনিস মনে রাখ, তোরা এখন হয়তো ইন্টিগ্রেশন শিখিসনি, যদি কখনো দেখতে পাস এরকম আছে ইন্টিগ্রেশন অফ ডিভি বাই ভি, এই ভি কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলেই তো ডিভি হয়। তার মানে যদি কোনো একটা ইন্টিগ্রেশনের ওপরে তুই এমন একটা জিনিস দেখতে পাস যেটা নিচেরটা ডেরিভেটিভ, তখন সেটার রেজাল্ট হয় এলএন, যেটা নিচে লেখা আছে সেটা। তাহলে এই পুরো জিনিসটা ভি এর ডেরিভেটিভ ডিভি, তাহলে পুরোটার রেজাল্ট কি হয়ে যাবে বল? ডাব্লিউ রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস এনআরটি, পুরোটার রেজাল্ট হয়ে গেল এলএন। মড দিতে হয় একটা, বাট এখানে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এলএন ভি হয়ে গেল, ভি ভি লিখে দিয়েছি। এবার এই লিমিটগুলো যেগুলো দেওয়া আছে, লোয়ার লিমিট আর আপার লিমিট, সেগুলো এখানে বসিয়ে দে। V1 থেকে V2 একদম। এটা কি করে করতে হয় খেয়াল করে দেখ, ডাব্লিউ রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস এনআরটি, একবার ভি এর জায়গায় V2 বসা, তাহলে এলএন V2, মাইনাস চিহ্ন দে, আরেকবার ভি এর জায়গায় V1 বসা, এলএন V1। দিস ইজ দ্য ম্যাথ। এটা তোর ইন্টিগ্রেশনে ক্লাস 12 কি শিখবি, ঠিক আছে? তাহলে এখান থেকে দাদা কি করা যায় এবার? আমি বলছি ডাব্লিউ রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস এনআরটি। দেখ এলএন এ মাইনাস এলএন বি দেওয়া আছে, তাহলে তুই লিখতে পারিস এলএন এ বাই বি, তাহলে V2 বাই V1। কারণ আমরা তো জানি এলএন এ বাই বি সেটা কি লেখা যায় এলএন এ মাইনাস এলএন বি। তাহলে এই যে পুরো ইকুয়েশনটা তো বেরিয়ে গেল, ডাব্লিউ রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস এনআরটি এলএন V2 বাই V1। দেখ পুরোটা কিন্তু খুব কনসেপচুয়ালি তোকে আমি শেখালাম, এবং এটাই হচ্ছে জাস্ট ছোট 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 করে কনসেপ্ট গুলোকে একবার শিখিয়ে দিই। আমার মনে হয় যতটা বলার দরকার এই মুহূর্তে, পরীক্ষার 20 দিন আর বাকি নেই, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি তার থেকে বেশি বলে দিয়েছি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়, ডাব্লিউ রিভার্সেবল V2 বাই V2, V1 থেকে V2, এনআরটি বাই ভি। কেন V1 থেকে V2 হলো আমি সেটাও তোকে একটু আগে এক্সপ্লেন করে দিয়েছিলাম। ডিবির রেসপেক্টে ইন্টিগ্রেট করলাম, এনআরটিটা বাইরে বেরিয়ে গেল, ডিবি বাই ভি থেকে গেল, ভি এর ডেরিভেটিভ ডিবি, সেই কারণে এলএন ভি হয়ে গেল। V1 থেকে V2 লিখে দিয়েছি, তাহলে এলএন V2 মাইনাস এলএন V1, তাহলে এলএন V2 বাই V1। একদম পরিষ্কার। মনে রাখ, কোনো একটা জায়গায় যদি এলএন কে তুলতে হয় এবং সেখানে যদি লগ বসাতে হয়, তাহলে একটা 2.303 আনতে হয়। তাহলে কিভাবে লিখবো? মাইনাস এই এলএন এর পরিবর্তে দেখ এলএনটাকে লেখা যায় 2.303 লগ, তাহলে লিখছি মাইনাস 2.303 এনআরটি লগ V2 বাই V1। এইটাও একটা ফর্মুলা লিখে দেওয়া যায়, ক্লিয়ার? অথবা তুই এই ফর্মুলাটা দিয়েও কাজ করতে পারিস। এখন তুই বলতে পারিস দাদা এইটা হচ্ছে একটা ওভারঅল পরাবর্ত প্রক্রিয়ার সমীকরণ। আমি বললাম হ্যাঁ। পরাবর্ত প্রক্রিয়াতে গ্যাসটা প্রসারিত হতে পারে, গ্যাসটা সংকুচিতও হতে পারে। আমি বললাম হ্যাঁ। প্রসারিত হওয়া মানে গ্যাসের অণুগুলোর দ্বারা কার্য হচ্ছে, আর সংকুচিত হওয়া মানে গ্যাসের অণুগুলোর ওপর কার্য হচ্ছে। আমি বললাম হ্যাঁ। সেটা বুঝবো কি করে কখন কোনটা হচ্ছে? আমি বললাম ভেরি গুড কোয়েশ্চেন ভাই। তাহলে একটু খেয়াল করে দেখ, আমি যদি তোকে বলি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এনআরটি এলএন V2 বাই V1, বল এটাই তো সমীকরণ। আমি বললাম হ্যাঁ। তুই বল যখন সম্প্রসারণ হয়, যখন গ্যাসের অণুগুলো নিজেরা কার্য করে গ্যাসটাকে সম্প্রসারিত করে, তার আয়তনটাকে বাড়ায়, এটাই তো প্রাথমিক আয়তন V1, সেখান থেকে তো হচ্ছে অন্তিম আয়তন V2। তো সম্প্রসারণের ক্ষেত্রে অন্তিম আয়তনটা বেশি অ্যাজ কম্পেয়ার টু প্রাথমিক আয়তন, মানে V2 ইজ গ্রেটার দ্যান V1। আমি বললাম হ্যাঁ। মনে রাখ এলএন বা লগের একটা ধর্ম আছে, যদি উপরে এমন একটা বিষয় বসে থাকে, বা উপরে যদি এমন একটা জিনিস বসে থাকে, এমন একটা রাশি যদি বসে থাকে যার ভ্যালুটা বেশি, তাহলে এলএন বেশি বাই কম সবসময় এটা পজিটিভ হয়। তার মানে দাদা এলএন 5/3 অলওয়েজ পজিটিভ, এলএন 6/4 অলওয়েজ পজিটিভ। আমি বললাম হ্যাঁ। যেখানে তুই দেখতে পাবি এলএন এর ওপরে যিনি বসে আছেন সেই ওপরের জিনিসটা বড়, যেমনি এখানে V2টা বড়, তাহলে সেই রাশিটা অলওয়েজ পজিটিভ হবে। আচ্ছা দাদা যদি এটা অলওয়েজ পজিটিভ হয় তাহলে কি হলো? আমি বললাম এইটা পজিটিভ,
এন পজিটিভ আর পজিটিভ টি পজিটিভ, তাহলে পুরোটার আগে কি বসানো আছে মাইনাস, তার মানে ওভারঅল কার্যটা কি বেরিয়ে গেল বল, নেগেটিভ বেরিয়ে গেল। আর ওভারঅল কার্যটা নেগেটিভ মানে কি, মানে সেই কার্যের ফলে আন্তঃশক্তি হ্রাস পাচ্ছে। আন্তঃশক্তি হ্রাস পাচ্ছে মানেই তো সিস্টেম দ্বারা কার্য হচ্ছে। আর সিস্টেম দ্বারা কার্য মানে কি, সম্প্রসারিত হচ্ছে গ্যাসটা, গ্যাসের অণুগুলো কার্য করছে, গ্যাসের অণুগুলো সম্প্রসারণ ঘটাচ্ছে, ওই জন্যই তো সিস্টেমের আন্তঃশক্তিরা হ্রাস পাচ্ছে। আর ওই জন্যই তো তোর ডাব্লিউ সাইনটা নেগেটিভ এসছে হচ্ছে। তার মানে অটোমেটিক্যালি আমার ডাব্লিউ সাইন আমাকে বলে দেবে যে আমার সিস্টেমটা দ্বারা কার্য হচ্ছে না সিস্টেমের ওপর কার্য হচ্ছে। এবার খেয়াল করে দেখ, যখন সংকোচন ঘটছে, সংকোচন মানে কি, মানে আগে ছিল V1 পরে হলো V2, কিন্তু V2টা কম অ্যাজ কম্পেয়ার টু V1, কারণ সংকুচিত হয়ে গেছে। সংকুচিত হয়েছে মানে সিস্টেমের ওপর কাজ করা হয়েছে। এবার দাদা সিস্টেমের ওপর যদি কাজ করা হয় সেটা এখান থেকে বুঝবো কি করে, আমি বলছি দেখ তো ভাই, তোর এবারে V1টা বড়, তার মানে যে তোর নিচে যেটা আছে, মানে এইবার এমনি ধরনের একটা রাশি আছে ln 4/10, মানে যে নিচে আছে সে বড়। সবসময় খেয়াল রাখ এরকম ln এর ভ্যালু সবসময় নেগেটিভ হয়, তুই ক্যালকুলেটরের মধ্যে করে দেখ না, ln 4/10 বসা দেখ নেগেটিভ আসছে কিনা। তাহলে সেইটা যদি নেগেটিভ হয় তাহলে সামনে নেগেটিভ বসানো, তাহলে নেগেটিভ নেগেটিভ মিলিয়ে কি হয়ে যাবে বল, পজিটিভ। তার মানে সিস্টেমের ওপর নিশ্চয়ই কাজ করছে সারাউন্ডিংটা, সিস্টেমের ওপর নিশ্চয়ই কাজ করা হচ্ছে, সেই জন্যই সিস্টেমের আন্তঃশক্তিটা বাড়ছে, এই জন্যই ডাব্লিউটা পজিটিভ সাইন ইন্ডিকেট করছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে যে কোনো রকম আমাকে দিক না কেন আমি এবার এখান থেকে বলে দিতে পারবো, দুটো ক্ষেত্রেই আমার পুরো বিষয়টা ক্লিয়ার। শুধু মনে রাখিস এটা আরেকভাবে তোকে দিতে পারে, ডাব্লিউ রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস 2.303 RT 3.303 NRT লগ V2/V1 আছে, তো এটাকে তুই P1/P2 লিখতে পারিস। তুই বলি দাদা কেন, কারণ আমরা তো জানি বয়েলের সূত্র P1 V1 P2 V2 এটা আদর্শ গ্যাস। তাহলে এখান থেকে যদি আমাকে V2/V1 করতে বলে তাহলে V2/V1 ইকুয়াল টু, দেখ V1টা তলে নিয়ে গেলাম, তাহলে P1/P2 হয় না। তাহলে যদি চাপের রেসপেক্টে তোকে অঙ্ক দেয় তাহলে তুই V2/V1 এর জায়গায় P1/P2 বসিয়েও করতে পারিস। ঠিক আছে, চলো হয়ে গেছে। এটা দেখ তোকে অলরেডি করে দিয়েছি, সমষ্ণ পরাবর্ত সংকোচন, পুরো প্রক্রিয়া পুরো সেম, জাস্ট ডাব্লিউর সাইনটার বিষয় পার্থক্য। এবার গ্যাসের অপরাবর্ত সম্প্রসারণ প্রক্রিয়া, গ্যাস দ্বারা কার্যের পরিমাণটা কি হয়ে যাবে, আমি বলছি দেখ ভাই এখানেও না পুরো বিষয়টা সেম হয়। এখানটায় জাস্ট কি হয়, বাইরে থেকে আগে থেকে একটা প্রেসার ফিক্স করে দেওয়া হয়। মানে ধর গ্যাসের ভেতরকার চাপটা P1 ছিল, আয়তনটা V1 ছিল, উষ্ণতাটা T ছিল। উষ্ণতাটা তো চেঞ্জ হবে না, ওই জন্য তো লিখেও লাভ নেই, উষ্ণতা আগেও যা ছিল এখনো, কারণ সমষ্ণ কথাটা দেখবি এখানে বলে দিয়েছে, অপরাবর্ত সম্প্রসারণ প্রক্রিয়া গ্যাস দ্বারা সম্পাদিত, এখানে লিখে নেয় সমষ্ণ, কারণ এখানে উষ্ণতা সবসময় ফিক্স থাকে। ঠিক আছে, এবার তুই চিন্তা করে দেখ, ধর এখানে আমি P1 আছে, আমি P1টাকে চেঞ্জ করে P2 করতে চাইছি, আমি কি করব, আমি এখানে ডিরেক্ট ওপর থেকে P2 প্রেসার দিয়ে দেবো। আগের বারে কিন্তু আমি ডিরেক্ট প্রেসার দিচ্ছিলাম না, অল্প 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 করে P1 থেকে P2 করছিলাম। এবার আমি ডিরেক্ট ওপর থেকে P2 প্রেসার দিয়ে দেবো। যখন আমি ডিরেক্ট P2 প্রেসার দেবো তার মানে এই প্রেসারটাও হয় বেড়ে না হয় কমে P2 তে চলে যাবে, কারণ বাইরে থেকে যে প্রেসারটা দেওয়া হবে অভ্যন্তরীণ প্রেসারটা হয় বাড়িয়ে না হলে কমিয়ে ওই প্রেসারটাকে ম্যাচ করার চেষ্টা করবেই। আর যদি ধর চিন্তা করে দেখ, যদি P2-র ভ্যালুটা বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু P1, তার মানে গ্যাসের ভেতরে যে চাপটা রয়েছে যদি আমি বাইরে থেকে বেশি চাপ দিই তাহলে গ্যাসটা সংকুচিত হবে, একদম পরিষ্কার। সংকুচিত হয়ে V1 থেকে আয়তনটা V2 হয়ে যাবে, তার মানে গ্যাসের চাপটা বাড়লো তো আয়তনটা কমে যাবে, তার মানে সেক্ষেত্রে সংকোচন করবে, কিন্তু সেই সংকোচনটা একটা ধাপে হলো, এই জন্য এটা অপরাবর্ত সংকোচন। আবার তুই চিন্তা করে দেখ, আরো একটা কেস হতে পারে যেখানে আমি বললাম এই P2টা কম অ্যাজ কম্পেয়ার টু P1, তার মানে P2 যেটা প্রয়োগ করা হচ্ছে সেটা কম ভেতরের চাপের থেকে, তাহলে ভেতরের চাপ বেশি, তাহলে গ্যাসটাকে ঠেলে বাড়িয়ে দেবে, কারণ বাইরে থেকে চাপ কম আছে ভেতর থেকে চাপ বেশি আছে, ঠেলে বাড়িয়ে দেবে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বায়ু যেতে চাইছে। তখন সেক্ষেত্রে কি হবে, V1টা তখনও V2 হবে, বাট যেহেতু চাপটা বাইরে থেকে কম দেওয়া হয়েছে ওই জন্য আয়তনটা বেড়ে যাবে, তার মানে গ্যাসটা সম্প্রসারণ করবে, এটা হচ্ছে অপরাবর্ত সম্প্রসারণ। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে তুই কি দেখতে পেলি, বাইরে থেকে চাপটা ফিক্স আছে, তাহলে যখনই তুই অঙ্কের মধ্যে ফিক্সড প্রেসার কথাটা দেখতে পাবি, কোন একটা স্থির চাপের বিরুদ্ধে দেখতে পাবি, তখনই তুই মাথায় রাখিস সেই অঙ্কটা কিন্তু অপরাবর্ত প্রক্রিয়ার অঙ্ক আছে, সেই অঙ্কটার মধ্যে তোকে অপরাবর্তের পদ্ধতি খেয়াল রাখতে হবে। এটা যদি তুই বেসিক থেকে পড়তিস তখন দেখতিস আমি তোকে বিভিন্ন রকম ভাবে ধাপে ধাপে ছবিগুলো দেখিয়ে বুঝিয়ে দিতে পারতাম যে কিরকম ভাবে একবারে। আর
বিভিন্ন রকম ভাবে ধাপে ধাপে আলাদা হয়। ঠিক আছে, আপাতত তোর কাছে যেটুকু টাইম আছে এইটা তোর কাছে অনেক বেশি আমার মনে হয়। এবারে তুই খেয়াল করে দেখ, এবারে ডায়াগ্রাম, এবারে এটা ডেরিভেশনটা বানাবো কি করে। তোর ডাব্লুর একটাই ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ পিডিভি। তুই বল হ্যাঁ। এখানেও তোর ভি1 থেকে ভি2 হচ্ছে, কারণ আয়তনের তো চেঞ্জ হচ্ছে প্রেসারের সাথে সাথে, তাই না? আমি বললাম হ্যাঁ। দাদা এখানে একটা বিষয় আছে। আমি বললাম কি গো? এখানে আমার প্রেসারটা ইটসেলফ ফিক্স। ভেরি গুড ভাই, এখানে আমার প্রেসারটা ইটসেলফ ফিক্সড। আমার বাইরে থেকে যে চাপটা আমি দিচ্ছি সেটা ইটসেলফ ফিক্সড। আমি ধরে নিচ্ছি, ধর আমি বাইরে থেকে পি2 পরিমাণ প্রেসার দিচ্ছিলাম, তাহলে ওই বাইরে থেকে যে আমি পি2টা দিচ্ছি সেটা যেহেতু ফিক্স, আমি এখানটা পি2 বসিয়ে দিই, যাতে তুই বুঝতে পারিস এই পি2টাই কি, পি2টাই হচ্ছে পি এক্সটার্নাল, যেটা বহির প্রেসার। ঠিক আছে, তাহলে আমি এখানে দাদা ডাব্লিউ ইকুয়াল টু পি2টাকে বাইরে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস পি2। আর এখানটা আমি দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন হচ্ছে ডিভি ভি1 থেকে ভি2 লিমিটে। আমি বললাম হ্যাঁ। তাহলে দাদা এখান থেকে লেখা যায় ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি2। ভি2 আগে বসে, আমি বললাম হ্যাঁ, মাইনাস চিহ্ন দিয়ে তারপরে ভি1 বসে, আমি বললাম হ্যাঁ একদম। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা অফ দ্য অপরাবর্ত প্রসেস, ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি2 ভি2 মাইনাস ভি1। গল্প শেষ, গল্প শেষ ভাই। এবার এখান থেকে দুটো বিষয় একটুখানি পরিষ্কার করে দেখেন, তোকে আমি যে সাইনগুলোর কথা শিখিয়েছি। তুই ধর সম্প্রসারণ ঘটেছে, অপরাবর্ত প্রক্রিয়াতে সম্প্রসারণ ঘটেছে, তার মানে যেটা ভি2 রয়েছে সেটা বেশি অ্যাজ কম্পেয়ার টু ভি1। আগে ভি1 ছিল, পরে ভি2 হয়েছে, ভি2 বেড়ে গেছে, মানে সম্প্রসারণ। যদি দাদা ভি2টা বেশি হয়, তার মানে এই পুরো ভ্যালুটা পজিটিভ। তো পুরোটা যদি পজিটিভ হয়, তার সামনে নেগেটিভ বসানো, মানে ওভারঅল ডাব্লিউটা নেগেটিভ হয়ে গেল। আর সম্প্রসারণের ক্ষেত্রে গ্যাস দ্বারা কার্য হয়, আর গ্যাস দ্বারা কার্য তো সবসময় দাদা নেগেটিভই হয়। আমি বললাম একদম। আচ্ছা, যদি সংকোচন ঘটে, সংকোচনের ক্ষেত্রে কি হয় দাদা? আমি বললাম ভি2টা ছোট হয়ে যায় ভি1 এর থেকে, মানে আগে যে আয়তনটা ছিল সেটা বেশি ছিল, পরে আয়তনটা কমে গেছে, তাহলে ভি2টা লেস হয়ে গেছে ভি1 এর থেকে। যদি এটা হয় তাহলে এই ভি2 মাইনাস ভি1টা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ আর নেগেটিভ ডাব্লিউটা পজিটিভ হয়ে যাবে। আমি বললাম একদম। তার মানে সিস্টেমের ওপরে কাজ করা হচ্ছে, তার মানে সংকোচন হচ্ছে। তার মানে আমি যে কোনো একটাই ফর্মুলার মাধ্যমে সম্প্রসারণ আর সংকোচন ইজিলি বুঝে যেতে পারবো থ্রু দা সায়েন্স। একদম ক্লিয়ার। এইবারে মন দিয়ে শোনো, কখনো কখনো অপরাবর্ত প্রক্রিয়াটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে দিয়ে দেয়। অপরাবর্ত প্রক্রিয়াটা যেটার মধ্যে প্রেসারটা ফিক্স থাকে, সেটাই আবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করতে দেয় তখন কিরকম ভাবে করতে হয়। তোরা জানিস ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি2 ভি2 মাইনাস ভি1, এটাই ফর্মুলা। এবার তুই ধরে নে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি, ধর আমি পি1 ভি1 ইকুয়াল টু এনআর টি1, বা এখানে টি তো গল্প না, টি এর কোনো পরিবর্তন নেই। তাহলে যদি পি1 ভি1 এর রেসপেক্টে লিখি তো এটা লেখা যায়, আবার পি2 ভি2 এর রেসপেক্টে লিখলে এটা লেখা যায়। বলে একদম। তাহলে দাদা ভি1 এর ভ্যালুটা আর ভি2 এর ভ্যালুটা আমি একটু বার করে নিই, তাহলে ভি1 এর ভ্যালুটা লেখা যায় এনআর টি বাই পি1। আমি বললাম একদম লেখা যায় এনআর টি বাই পি1। আর দাদা ভি2 এর ভ্যালুটা লেখা যায় এনআর টি বাই পি2। আমি বললাম একদম লেখা যায়। তাহলে দাদা আমি একটু বসিয়ে দিই, ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি2 ভি2 জায়গায় এনআর টি বাই পি1, এই এনআর টি বাই পি2 মাইনাস ভি1 এর জায়গায় এনআর টি বাই পি1। একদম আদর্শ গ্যাসের সমীকরণ। এবার তুই এক কাজ কর, তুই এনআরটি গুলোকে বাইরে নিয়ে চলে আয়, পি2টাকে ভেতরে ঢুকিয়ে দে। কি করে করবো? দুটো জায়গায় এনআরটি আছে, কমন নিয়ে বাইরে বার কর। আমি ধাপে ধাপে করছি, দেখ এনআরটি ইন্টু পি2 হয়ে যাবে 1/p2 মাইনাস 1/p1 হয়ে যাবে। একদম এগ্রি আমার সাথে? এনআরটিটা বাইরে বেরিয়ে গেল। এইবারে তো সেকেন্ড ধাপের মধ্যে যেটা করবি সেটা হচ্ছে পি2টাকে তুই ভেতরে গুণ করে দে। পি2টাকে যখন তুই ভেতরে গুণ করছিস তাহলে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এনআরটি। পি2 যদি ভেতরে যায় তাহলে পি2 বাই পি2 মাইনাস পি2 বাই পি1। তাহলে তোর এখান থেকে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অপরাবর্ত প্রক্রিয়াতে কার্যের ফর্মুলা দাঁড়ালো মাইনাস এনআরটি 1 মাইনাস পি2 বাই পি1। বলে একদম ক্লিয়ার। তাহলে এই হচ্ছে পরাবর্ত আর অপরাবর্ত প্রক্রিয়ায় কার্যের সমীকরণ বার করার পদ্ধতি। তুই বলবি দাদা এটা তুমি করে দিলে, তার মানে কি এটা পরীক্ষাতে করতে দিতে পারে? অবভিয়াসলি দিতে পারে। তাহলে আমার মতো কুড়ে মানুষ বোর্ডের মধ্যে তোকে এতক্ষণ ধরে এগুলো ডেরিভেশন করে দিত। তো যেটা যেটা পরীক্ষাতে এই মুহূর্তে লাগবে আমি তোকে সেটাই করাবো, আদারওয়াইজ আর কিছু ফালতু বিষয় তোকে আমি করাবো না। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এই হচ্ছে তোর নর্মাল, এই হচ্ছে তোর পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সমীকরণের প্রতিষ্ঠা। গল্প শেষ হয়ে গেল। প্রত্যেকটা ডেরিভেশন যেগুলো পরীক্ষাতে আসে তোকে আমি শিখিয়ে দিলাম একবার করে। এবার অঙ্ক তুই নিজে থেকেই করে দিতে পারবি। লালু ভুলু অঙ্ক দেয় এখান থেকে ভাই। দেখ 2 মোল কোন একটা আদর্শ গ্যাসের আয়তন ও উষ্ণতা যথাক্রমে এটা এটা, সমস্ত পরাবর্ত প্রক্রিয়া গ্যাসকে সম্প্রসারিত করে পরাবর্ত ফর্মুলা বসিয়ে দিবি, গল্প শেষ হয়ে যাবে ভাই। কিচ্ছু নেই। আর দেখ
উষ্ণতায় 3 মোল আদর্শ গ্যাসের চাপ এত, গ্যাসটিকে 1 এটিএম বাহ্যিক চাপের বিরুদ্ধে, খেয়াল কর 1 এটিএম বাহ্যিক চাপের বিরুদ্ধে, মানে বাইরের চাপটা তোকে ফিক্স করে দিয়েছে। আদর্শ গ্যাস বলে দিয়েছে দাদা, আদর্শ গ্যাস বলে দিয়েছে, তাহলে কি ফর্মুলা হবে? ইরিভার্সেবল প্লাস আদর্শ গ্যাস, জোড়ালো কম্বিনেশন মাইনাস এনআরটি 1 মাইনাস P2/P1, এটাই ছাড়া কোনো ফর্মুলা হবে না দাদা। আমি বললাম একদম শিখে গেছিস। W ইকুয়াল টু মাইনাস এনআরটি 1 মাইনাস P2/P1, W ইকুয়াল টু মাইনাস এনআরটি 1 মাইনাস P2/P1। দেখ এখানে তো P2 বলে দিয়েছে। এই দেখ আদর্শ গ্যাসের চাপ হচ্ছে 10 এটিএম, তার মানে P1 এর ভ্যালুটা হচ্ছে 10 এটিএম, 1 এটিএম বাহ্যিক চাপের বিরুদ্ধে, তাহলে P2 টার ভ্যালু কত? P2 টা সবসময় কিন্তু বাহ্যিক চাপ, মনে রাখতে হবে কিন্তু P2 টা সবসময় বাহ্যিক চাপ, তাহলে P2 টা কত? 1 এটিএম। আমি তোকে যেভাবে শিখিয়ে দিচ্ছি তুই সেইভাবেই শিখবি। আসলে এখানে বিষয় কি হয়ে যায়, বিভিন্ন জায়গাতে ছেলেমেয়েরা 11, 12 আর 10 এর বিষয়টা আলাদা। 10 এ কি হয়, 10 এ না পুরো বিষয়টা সেম। 11, 12 এর ক্ষেত্রে কি হয়, বিভিন্ন টিচার বিভিন্ন রকম ভাবে শেখায়, বাট আমি তোকে যেটা শিখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম অর্থোডক্স প্রসেস, একদম একদম অর্থোডক্স প্রসেস। মানে এই প্রসেসটাকে যদি তুই ফলো করিস, তুই এইটার বাইরে মোস্ট অফ দ্য জায়গাতে এক্সট্রা কিছু দেখতে পাবি। এবং আমি আমাদের যে স্টুডেন্টরা আছে ব্যাচের মধ্যে তাদের সবাইকে অর্থোডক্স প্রসেসই শিখিয়েছি, যাতে পরবর্তীকালে তারা যেখানেই পড়ুক, যেখানেই যে ডিগ্রি কোর্সে চলে যাক, যে কলেজে চলে যাক, যে কিছুতে চলে যাক, যে নিট পড়ুক, যে জয়েন পড়ুক, সে যেন সেই অর্থোডক্স প্রসেসটাকে ফলো করতে পারে। এইটাই হচ্ছে আমার টেকনিক থাকে। আমি কখনো তোকে হাম্বুর চুম্বর হিরিম্বা টিরিম্বা শিখিয়ে দেবো না, যেটার ফলে তুই বাইরে গিয়ে সেটাকে রিলেটই করতে পারবি না। এটা খুব বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। তাহলে এখানেও তুই P2 V1 বসিয়ে দিতে পারবি, এগুলো বসিয়ে দিতে পারবি। খেয়াল রাখিস আর এর ভ্যালুটা যদি তুই জুলে চাস তাহলে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্সে বসাতে হবে। 0.1 এটিএম বাহ্যিক চাপের দ্বারা একটি আদর্শ গ্যাসকে 0.5 লিটার থেকে, এখানে একটা বিষয় বলার আছে, যখন লিটার বলে দেবে না, একটা ছোট্ট বিষয় আমাকে এখানে তোকে বলতে হবে। দেখ 0.1 এটিএম বাহ্যিক চাপের দ্বারা, তাহলে বাহ্যিক চাপটা ফিক্স করে দিয়েছে, তার মানে দাদা এটা বরাবর আদর্শ গ্যাস কিছু বলেছে না? বলেনি। তাহলে মাইনাস P2 V2 মাইনাস V1 একদম। তাহলে W রিভার্স ইরিভার্সেবল ইকুয়াল টু মাইনাস P2 এর ভ্যালু কত আছে? 0.1 এটিএম, তাহলে 0.1 এটিএম বসিয়ে দিলাম। V1 কত ছিল? 0.5 লিটার থেকে 0.25 লিটার, তাহলে 0.25 টা আমি V2 এর জায়গায় বসিয়ে দিই, কারণ এটা অন্তিম, আর প্রাথমিকটা ছিল 0.5, তাহলে এই হচ্ছে তোর বিষয়। এটা হয়ে গেল তো লিটার। দেখ তুই অ্যান্সার বার করে দিবি ভাই, আমার সেটা নিয়ে তোর প্রতি কোনো এই সন্দেহটা নিয়ে তুই অ্যান্সার বার করতে পারবি না। তাহলে মাইনাস 0.1, 0.25 মাইনাস 0.5, এই পুরোটা তুই খুব ইজিলি গুণ করে বার করতে পারবি। বাট সমস্যাটা হচ্ছে এখানে এককটা হয়ে গেছে লিটার এটিএম। তোকে যদি বলে দেয় এটাকে জুলে কনভার্ট করতে, তাহলে মাথায় রাখিস এই যে পুরো রেজাল্টটা যেটা বেরোবে সেটার সাথে 101.3 একটা গুণ করবি, তাহলেই তোর এই পুরো ভ্যালুটা জুলে চলে আসবে। শুধু এইটুকু একটা টেকনিক মাথায় রাখিস, ঠিক আছে? চল বাকি তুই দেখ করে দিতে পারবি এগুলো। আচ্ছা এটা অন্য অঙ্ক আছে মনে হয়। পিস্টনযুক্ত একটা সিলিন্ডারে আবদ্ধ একটি আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে 21 লিটার। আচ্ছা, গ্যাসটিকে স্থির উষ্ণতায় 3 এটিএম স্থির বাহ্যিক চাপের দ্বারা, স্থির বাহ্যিক চাপ বলে দিয়েছে, সংকুচিত করে তার প্রারম্ভিক আয়তনের 1/3 করা হলো। প্রারম্ভিক আয়তন ছিল 21 লিটার, তার মানে V1 এর ভ্যালুটা 21 লিটার ছিল। V2 এর ভ্যালুটা কি হবে? 1/3, মানে 21 ইন্টু 1/3 ইকুয়াল টু 7 লিটার। তুই বল হ্যাঁ। স্থির চাপের বিরুদ্ধে, মানে P2 এর ভ্যালুটা হচ্ছে 3 এটিএম। প্রক্রিয়াটিতে কিউ, ডাব্লিউ আর ডেল ইউ গণনা করতে হবে। তো ডাব্লিউ এর ভ্যালুটা আমার এমনি বেরিয়ে যাবে মাইনাস P2 V2 মাইনাস V1 করে, আমার ডাব্লিউ এর ভ্যালুতে এমনি বেরিয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল কর, এখানে একটা শেখানোর বিষয় আছে। শেখানোর বিষয়টা কি? এখানে তোকে বলে দিয়েছে দেখ স্থির উষ্ণতায়, মানে পুরো প্রসেসটা একটা সমষ্ণ প্রসেস, এবং সবসময় খেয়াল রাখ আন্তঃশক্তির পরিবর্তনটা যে কোনো সমষ্ণ প্রসেসের ক্ষেত্রে 0 হয়। তার মানে ডেল ইউ এর ভ্যালুটা তো কিছু না করেই 0 বেরিয়ে গেল। কেন না? পুরো প্রসেসটার ক্ষেত্রে টেম্পারেচারটা ফিক্সড আছে, একদম ক্লিয়ার। তুই যে কোনো ফিক্সড প্রসেস, যে কোনো ফিক্সড টেম্পারেচার প্রসেস দেখ, তুই চোখ কান না বন্ধ করে ডেল ইউ 0 বসিয়ে দে। এবার ডেল ইউ 0 মানে কি হয়ে গেল দাদা? না ডেল ইউ ইকুয়াল টু ছিল কিউ প্লাস ডাব্লিউ, তাহলে 0 ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, তার মানে কিউ এর ভ্যালুটা মাইনাস ডাব্লিউ বেরিয়ে যাবে। তার মানে আমি প্রথমে ডাব্লিউটা এখান থেকে বার করব, তা সেই ভ্যালুটাকে একটা উল্টো সাইন দিয়ে কিউ এর মান বসিয়ে দেবো। যদি সাপোজ আমি বলছি সাপোজ ডাব্লিউর ভ্যালুটা বেরোলো 2120, তাহলে কিউ এর ভ্যালুটা কি হয়ে যাবে? কিউ ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস 2120, তাহলে হয়ে গেল নর্মাল 2120। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। একক যেটা বেরোবে সেটা বসিয়ে দিবি। এইবার চল দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে স্থির চাপে কোনো বদ্ধ সিস্টেমের
সংগঠিত প্রক্রিয়া যেখানে কেবলমাত্র চাপ আয়তনিক কার্য সংগঠিত হচ্ছে, সেখানে এনথ্যালপির পরিবর্তন কি হবে? দেখ ভাই, তোরা যেখানেই পড়েছিস, যারা এখানে পড়েছিস তারা এখানে এনথ্যালপি পড়েছিস, বাকি যারা যেখানে পড়েছিস তারা জানিস এনথ্যালপি মানেটা কি। আমি তোকে জাস্ট একটু মনে করিয়ে এই প্রসেসটাকে আরেকবার শিখিয়ে দিই, কারণ এইটা পরীক্ষাতে দিয়ে থাকে। খেয়াল কর, এনথ্যালপি মানে হচ্ছে H ইকুয়াল টু ইউ প্লাস পিভি। তার মানে সিস্টেমের এনথ্যালপি ইকুয়াল টু তার আন্তঃশক্তি প্লাস তার চাপ আয়তনিক কার্য। একদম ক্লিয়ার? এবার খেয়াল করে আমি তোকে লিখতে পারি এখানে, যেহেতু এটা স্থির চাপের প্রসেস বলেছে এবং যেহেতু তোকে এনথ্যালপির পরিবর্তন গণনা করতে বলেছে, আমি তোকে প্রাথমিক এনথ্যালপি H1 টা লিখে রাখ। H1 ইকুয়াল টু U1 প্লাস PV1, একদম লিখতে পারি। আবার ফাইনাল এনথ্যালপি H2 ইকুয়াল টু U2 প্লাস PV2 লিখতে পারি। যেহেতু এখানে প্রেসারটা ধ্রুবক আছে, সে কারণে P এর কোনো চেঞ্জ হলো না। এবার যদি আমি এনথ্যালপির পরিবর্তন ∇H বার করতে চাই, তাহলে আমি লিখবো H2 মাইনাস H1। দাদা H2 এর ভ্যালুটা হচ্ছে U2 প্লাস PV2, বসিয়ে দাও। তাহলে U2 প্লাস PV2, একটা মাইনাস দাও, U1 প্লাস PV1 বসিয়ে দাও, U1 প্লাস PV1 বসিয়ে দাও। এইবার তার মানে দাদা U2 মাইনাস U1 একটা জায়গার মধ্যে হয়ে যাবে, আমি বললাম একদম, প্লাস P কমন নিলে V2 মাইনাস V1 একটা জায়গার মধ্যে হয়ে যাবে, আমি বললাম একদম। তার মানে দাদা ∇H ইকুয়াল টু ∇U প্লাস P ∇V, এটাই তো হয়ে গেল এনথ্যালপির ইকুয়েশন। বললাম একদম। এই ইকুয়েশনটা দিয়ে পরীক্ষাতে অঙ্ক দেবেই দেবে। আরেকটা বিষয় একটু মন দিয়ে শুনেন, এখান থেকে আরেকটা জিনিস করতে দেয়, কি বল, যদি কোনো একটা সিস্টেম স্থির চাপে কোনো প্রসেসকে সংগঠিত করায়, তাহলে এখানে আমি কিউ এর তলায় একটা পি লিখলাম, যাতে আমি স্থির চাপ কথাটা দেখাতে পারি। এখানে আন্তঃশক্তির পরিবর্তনটা গণনা করে দেখা। ∇U ইকুয়াল টু আমি লিখতে পারি কিউ প্লাস ডাব্লিউ। তুই বল হ্যাঁ, যেহেতু প্রেসার ফিক্স আছে আমি কিউপি লিখলাম। এবার একটু মন দিয়ে শুন ভাই, খুব মন দিয়ে শুনবি। ডাব্লিউটাকে কি লেখা যায়? মাইনাস পি ডিভি লেখা যায়। এখানে আমার যেহেতু প্রেসার ফিক্স, আমি প্রেসারটাকে বাইরে বার করে দিই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ইন্টিগ্রেশন অফ ডিভি, আর ইন্টিগ্রেশন অফ ডিভিটাকে আমি ∇V লিখতে পারি একদম। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ∇V লেখা যায়। ∇V মানে কি? ভি এর পরিবর্তন, কারণ এখানটা V1 থেকে V2 হবে, তাহলে V2 মাইনাস V1, V2 মাইনাস V1 করলে তো ∇V চলে আসে। তার মানে ডাব্লিউর ভ্যালুটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কিউপি মাইনাস পি ∇V, একদম ক্লিয়ার। তাহলে ∇U প্লাস পি ∇V করলে তার অ্যান্সার চলে আসে কিউপি, এবং এই ∇U প্লাস পি ∇Vটাই তো এখানে লেখা রয়েছে। তার মানে ∇H এর ভ্যালুটা কিউপি হয়ে যায় যখন প্রেসারটা অবভিয়াসলি ধ্রুবক থাকে। তার মানে ∇H এর ভ্যালুটা কিউ হয় যখন প্রেসার ধ্রুবক। একই রকম ভাবে তুই বলতে পারিস ∇U এর ভ্যালুটা কিউ হয় যখন ভলিউমটা ধ্রুবক থাকে। এই দুটো ইকুয়েশন মনে রাখিস। ∇H ইকুয়াল টু কিউপি, মানে প্রেসার যখন ধ্রুবক তখন কিউ এর সাথে ∇H সমান, আবার ভলিউম যখন ধ্রুবক তখন কিউ এর সঙ্গে ∇U সমান হয়। ঠিক আছে? কেন সমান হয় দাদা? এটা খুব সহজ জিনিস একটা, এটা ফার্স্ট ল থেকেই বলতে পারি যে ∇U ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ হয়। এখন যদি তুই ∇U ইকুয়াল টু কিউ এর কনস্ট্যান্ট ভলিউম করিস, তাহলে কনস্ট্যান্ট ভলিউমে মাইনাস পি V2 মাইনাস V1, V2 মাইনাস V1 টা পুরোটাই জিরো, তাহলে ডাব্লিউ জিরো। তাহলে ডাব্লিউ যদি জিরো হয় তাহলে ∇U ইকুয়াল টু কিউবি হয়ে গেল। চল, আদর্শ গ্যাসের, এই ভাই বানান কেন ভুল হবে ভাই? আদর্শ গ্যাসের সমষ্ণ সংকোচন বা প্রসারণের সিস্টেমের, অর্থাৎ আদর্শ গ্যাসের এনথ্যালপির পরিবর্তন শূন্য হয়, এটা তোকে প্রুফ করতে বলে। এটা তোকে প্রুফ করতে দেয় অনেক সময়। তোকে বলবে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেখানে সমষ্ণ সংকোচন বা প্রসারণ হচ্ছে, তার মানে চাপ আর আয়তন দুটোরই ভ্যালু চেঞ্জ হচ্ছে, সেখানে তোকে এনথ্যালপির পরিবর্তন দেখাতে হবে যে জিরো হয়। এবার তুই খেয়াল কর, আমরা কি জানি ∇H ইকুয়াল টু ∇U প্লাস পি ∇V নয় কিন্তু ∇PV। কেন দাদা ∇PV কেন? কারণ এখানে চাপ আয়তন দুটোই পরিবর্তিত হচ্ছে, চাপটা ধ্রুবক নেই। তাহলে চাপটা ধ্রুবক থাকলে তুমি বাইরে বার করতাম, এখানে চাপ আয়তন দুটোরই ভেতরে থাকবে, তাহলে পরিবর্তন হচ্ছে কার? দুজনের। তাহলে ∇H ইকুয়াল টু ∇U প্লাস পি ∇V কে, মানে ∇PV কে কি লেখা যায়? P2 V2 মাইনাস P1 V1। বল হ্যাঁ। দাদা এই পুরো প্রসেসটা একটা সমষ্ণ প্রসেস, আমি বললাম একদম। মনে পড়ে গেছে, সমষ্ণ প্রসেসের ক্ষেত্রে আন্তঃশক্তির পরিবর্তন জিরো। আচ্ছা দাদা এই পুরোটা তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে হচ্ছে, তার মানে আমি তো জানি আদর্শ গ্যাসের P1 V1 ইকুয়াল টু P2 V2 হয়। বললাম হ্যাঁ, বয়লের সূত্র। তার মানে এই দুটোই তো সমান, আর যদি দুটোই সমান হয় তাহলে এই মাইনাসের যে ফলটা হবে, বিয়োগ ফলটা যেটা হবে সেটা জিরো হবে, কারণ দুটোই সেম। এটা সেম সেম বিয়োগ করলে জিরো হবে। তার মানে ∇H এর ভ্যালুটা জিরো প্লাস জিরো ওভারঅল জিরো, যেটা তোকে প্রমাণ করতে দিয়েছিল।
হয়েছে? চলো নেক্সট। এবার তুই অঙ্ক করে দিতে পারি ভাই, তোর অঙ্কে কোনো সমস্যা হবেই না, আমি তোকে এইটুকু তোকে কনফার্ম বলে দিতে পারি। দেখ তোকে প্রত্যেকটা জিনিস বলে দিয়েছে, প্রেসার, ভলিউম, টেম্পারেচার সব তোকে দিয়ে দিয়েছে, তুই জাস্ট এখানে বসা ফর্মুলার মধ্যে, তোর গল্প শেষ হয়ে যাবে। ঠিক আছে চলো এইবার দেখা যাক। আচ্ছা এখানে একটা ভালো অঙ্ক দিয়ে দিয়েছে, 298 কেলভিন উষ্ণতা একটা তোকে সমীকরণ দিয়ে দিয়েছে। আচ্ছা এই অঙ্কটা করার জন্য একটা বিশেষ সমীকরণের প্রয়োজন, আমি সেটা তোকে একটুখানি আগে শিখিয়ে দিই। দেখ খেয়াল কর, প্রথমেই তুই দেখ তোরা একটা জিনিস জানিস, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল পিভি লেখা যায়। দাদা ডেল পিভি কেন? কারণ এখানে তো তোকে কোথাও প্রেশারটা ধ্রুবক বলেই দেয়নি, তো অঙ্কটা পড় না, কোথাও দেখ প্রেশার ধ্রুবক কথাটা নেই। তো যদি প্রেশার ধ্রুবক না হয় তাহলে পি ডেল ভি লিখতে পারবো না, পিটাকে বাইরে আনতে পারবো না, তাহলে ডেল পিভি লিখবো। আচ্ছা তুই বল পিভি ইকুয়াল টু এনআরটি লেখা যায় তো? তুই বললি হ্যাঁ দাদা পিভি ইকুয়াল টু এনআরটি তো লেখা যায়। আচ্ছা যদি আমি পিভির জায়গাটার মধ্যে এনআরটি বসিয়ে দিই তাহলে কি হবে? তাহলে ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল এনআরটি হয়ে যাবে। তুই বল একদম লেখা যায় এই জিনিসটা। দেখ এটা দিয়ে এই অঙ্কটা আছে, এখানে যেটা ডেলেন আছে তার মানে হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন। তাহলে তুই আগে সমীকরণটা লিখ, হাফ N2 গ্যাসিয়াস প্লাস 2H2 গ্যাসিয়াস প্লাস হাফ Cl2 গ্যাসিয়াস, এই পুরোটা দিয়ে তোকে বলে দিয়েছে NH4Cl সলিড। এখানে একটা বিষয় তুই একটু জাস্ট মনে রাখ, এই যে তুই পিভি ইকুয়াল টু এনআরটি বসালি, এটা কার ক্ষেত্রে বসালি? আদর্শ গ্যাসের সমীকরণ মেনে বসালি। তুই তো নিজেই বলছিস আদর্শ গ্যাসের সমীকরণ, তাহলে নিশ্চয়ই সেটা সলিডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। সলিড বা লিকুইড থাকলে সেটার ক্ষেত্রে ডেলেনটা অ্যাপ্লিকেবল হবে না, বা ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল হবে না। সেটা বুঝবো কি করে, সেটা করবো কি করে? এখানে তোকে কি দিয়ে দিয়েছে দেখ, তুই যখন এই পুরো সমীকরণটা ডেলেনটা বার করতে যাবি তোকে তো লিখতে হবে ডেলেন গ্যাস। এখানে দেখবি অনেক বইয়ের মধ্যে ডেলেন জি লেখা থাকে, কারণ এটা গ্যাসের ক্ষেত্রে। তো ডেলেন কি করে বার করে? প্রোডাক্টের মোল মাইনাস রিঅ্যাকটেন্টের মোল। প্রোডাক্ট এইটা যার মোল 1 আছে কিন্তু সেটা সলিড আছে, তো সলিড আছে বলে আমরা তার 1টাকে এখানে লিখবো না, কারণ এটা কেবলমাত্র রিঅ্যাকটেন্ট আর প্রোডাক্ট গ্যাস হলেই প্রযোজ্য। তাহলে এখানে যেহেতু সলিড আছে 1 থাকা সত্ত্বেও আমরা 0 লিখবো, মাইনাস রিঅ্যাকটেন্ট। এবার লিখে ফেল হাফ প্লাস 2 প্লাস হাফ, কারণ সব কটাকে লিখতে হবে, যেহেতু পুরোটাই রিঅ্যাকটেন্ট তাহলে রিঅ্যাকটেন্টের মোট মোল সংখ্যাটা আমি এখানে লিখে ফেলি। কত হয়ে যাবে বল? হাফ প্লাস 2 প্লাস হাফ, হাফ হাফ যোগ করলে 1 প্লাস 2 করলে 3, তাহলে 0 মাইনাস 3, তাহলে হয়ে গেল -3। তাহলে পুরো ডেলেনের ভ্যালুটা কত হয়ে গেল বল? -3 হয়ে গেল। এবার আমি জাস্ট এখানে ইকুয়েশনটার মধ্যে বসিয়ে দেবো, গল্প শেষ। এবার ডেলেনের ভ্যালু -3 বেরিয়ে গেছে। এবার আমি কি লিখবো বল? ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল এনআরটি। আমাকে দেখ ডেল এইচ দিয়ে দিয়েছে এনথালপির পরিবর্তন -313.9 কিলোজুল, তাহলে -313.9 কিলোজুল আছে, 10 কিউব দিয়ে গুণ করি, আমি জুলে চলে গেলাম, হয়েছে। আমাকে ডেল ইউ গণনা করতে বলেছে, তো আমি ডেল ইউ লিখে দিই প্লাস ডেল এর ভ্যালুটা আমার কত বেরোলো বল? -3 বেরোলো। আর এর ভ্যালুটা আমার 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স আছে, ইনটু আমার টি এর ভ্যালুটা 298 কেলভিন আছে। তাহলে শুধুমাত্র দেখ জুল পড়ে থাকলো, কারণ 3 এর ভ্যালুটা তো মোল ছিল, তাহলে মোল ইনভার্স দিয়ে মোল কেটে গেল। এই যে তুই দেখ না, 3 এর ভ্যালুটা তো মোল ছিল, জে এর ইউনিট এই আর এর ইউনিট জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ইনটু তো টি এর ভ্যালু কেলভিন, কেলভিন দিয়ে কেলভিন ইনভার্স কাটলো, মোল দিয়ে মোল ইনভার্স কাটবো, তাহলে পুরোটার কি পড়ে থাকলো? জুল। এদিকেও কি পড়ে আছে? জুল। তার মানে তুই একদম এবার বুঝতে পারছিস তোর দুটো সেম হয়ে গেছে। তার মানে তোর যে ডেল ইউটা বেরোবে এখান থেকে ক্যালকুলেশন করে তারও ইউনিট কি হয়ে যাবে বল? জুল হয়ে যাবে, কারণ জুলের সঙ্গে কি যোগ হয়? এরও ইউনিট জুল হবে, এরও ইউনিট জুল হবে, তবেই তো যোগ হবে সেটা। তাহলে তুই এখান থেকে ডেল ইউ বের করে নিতে পারছিস। এবার আদর্শ গ্যাসের সিপি এবং সিভি সংক্রান্ত কয়েকটা সম্পর্ক, তোরা তাপগ্রাহিতা নিশ্চয়ই পড়েছিস, তোরা প্রত্যেকে জানিস যে যদি আমি উষ্ণতাকে একক পরিমাণ বৃদ্ধি করতে চাই তাহলে যতটা পরিমাণ তাপের প্রয়োজন, এই সব ডেফিনেশন, রাটা ডেফিনেশন তোরা প্রত্যেকে জানিস। তোরা নিশ্চয়ই এটাও জানিস যে এই যে সিপি যেটা রয়েছে, সিপিটাকে লেখা যায় ডিকিউ বাই ডিটি এট কনস্ট্যান্ট প্রেসার, আর সিভিটাকে লেখা যায় ডিকিউ বাই ডিটি এট কনস্ট্যান্ট ভলিউম। এটাকে বলা উচিত অ্যাকচুয়ালি উষ্ণতাকে একক পরিমাণ বৃদ্ধি করতে হলে যতটা পরিমাণ তাপের প্রয়োজন, তাই না? কেন যেহেতু ডিটিটা নিচে আছে, তাহলে উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে হলে যতটা পরিমাণ তাপ দিতে হয়, অর্থাৎ এই ডিকিউটাই তো তাপ, সেটাই আমাকে চেয়েছে, সেটাই আমার তাপগ্রাহিতা। এবার একটা জিনিস জাস্ট খেয়াল রাখ, এই ডিকিউ এট কনস্ট্যান্ট প্রেসারকে আমরা ডিএইচ বলতে পারি না? তার মানে এটাকে লেখা যায় সিপি ইকুয়াল টু ডিএইচ বাই ডিটি। আবার ডিকিউ এট কনস্ট্যান্ট ভলিউমকে
আমরা ডিইউ বলতে পারি। তো একটু আগে তোদেরকে আমি শিখিয়েছিলাম যে ডিকিউ যদি কনস্ট্যান্ট ভলিউমের মধ্যে থাকে তাহলে কিউ যদি কনস্ট্যান্ট ভলিউমে থাকে সেটাকে যদি ইউ বলি, তাহলে ডিকিউ কনস্ট্যান্ট ভলিউমে থাকলে ডিইউ বলবো। কিউ যদি কনস্ট্যান্ট প্রেসারে থাকে যদি আমরা এইচ বলি, তাহলে ডিকিউ কনস্ট্যান্ট প্রেসারে থাকলে ডিএইচ বলবো। তাহলে দাদা এখান থেকে এই একটা সম্পর্ক এলো যে ডিএইচ ইকুয়াল টু সিপিডিটি, একদম। আবার ডিইউ ইকুয়াল টু সিবিডিটি, আমি বললাম একদম। আবার তুই জানিস একটা মোলার তাপগ্রাহিতাও হয়, একদম জানিস প্রত্যেকে। মোলার তাপগ্রাহিতাটা কি জিনিস? কিছুই না, যেটা এক্সিস্টিং আছে সেটাকে জাস্ট মোল দিয়ে ভাগ কর, তাহলে সেটাকে লেখা হয় সিপিএম, আর এটার ক্ষেত্রে লেখা হয় সিভিএম। মানে এগুলো এক মোলের ক্ষেত্রে বোঝায়, কারণ মোল দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। তাহলে সিপিএম সিভিএম লেখা চলে। একটা জিনিস খেয়াল রাখ, এখান থেকে দুটো ইকুয়েশন হয়, সিপিএম মাইনাস সিভিএম ইকুয়াল টু সর্বজনীন গ্যাস ধ্রুবক, এই একটা ইকুয়েশন লাগে। আর একটা লাগে সিপিএম ডিভাইডেড বাই সিভিএম ইকুয়াল টু গামা, এই একটা ইকুয়েশন লাগে। ঠিক আছে, ব্যাস, আর কিছু তো লাগবে না। এগুলো তোরা প্রত্যেকে জানিস, আমি জাস্ট একবার যেগুলো পরীক্ষার জন্য লাগে সেগুলোকে একবার মনে করিয়ে দিচ্ছি। আর একটা ইকুয়েশন লাগে যেটা একটু তৈরি করতে হয়, তার আগে আমি তোকে একটা কথা বলি। শোন, একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে এই ধরনের, তোকে বলবে সিপিএম আর সিভিএম অথবা সিপি আর সিবির মধ্যে কোনটা বড়। তোকে এই দুটো দিয়ে দিতে পারে, তোকে এই দুটো দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে কোনটা বড়। এবার তোকে আমি জাস্ট একটু অ্যাপ্রোচটা শিখিয়ে দিই। তুই যখন সিপি লিখছিস সেটাকে তুই লিখছিস ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, আর যখন তুই সিবি লিখছিস তুই ধরে নে এখানে টেম্পারেচার আলাদা, তাহলে আমি ডিকিউ বাই ডিটি ড্যাশ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম লিখছি। এবার তুই খেয়াল কর, খুব মন দিয়ে শুনবি কিন্তু, হ্যাঁ। এখানটায় ভলিউমটা ধ্রুবক, ভলিউমটা যদি ধ্রুবক থাকে, আর এখানে তো আমি কিউ পরিমাণ তাপ সাপ্লাই করছি, এখানেও আমি কিউ পরিমাণ তাপ সাপ্লাই করছি, দেখ দুটো ক্ষেত্রেই আমি ডিকিউ পরিমাণ তাপ সাপ্লাই করছি, বাট দুটোর ক্ষেত্রে টেম্পারেচারের পরিবর্তন আলাদা আলাদা হচ্ছে। এবার এটা কেন হচ্ছে এবং সেইটার রেসপেক্টে কিভাবে আমি সিপিএম আর সিভিএম বা সিপি আর সিবি কে আলাদা করবো সেটা তুই একটু খেয়াল কর। এখানে যেহেতু পুরো প্রসেসটার মধ্যে ভলিউমটা ধ্রুবক, আমরা জানি ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ হয়, আর ডাব্লিউটা জিরো হবে যদি ভলিউমটা ধ্রুবক থাকে, কারণ ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ পিডিভি হয়। তো ডিভির ভ্যালুটা যদি চেঞ্জ অফ ভলিউমটা জিরো হয়ে যায়, কারণ ভলিউমটা যদি ধ্রুবক থাকে, তাহলে ওভারঅল ডাব্লিউটাও জিরো হয়ে যায়। তোরা তো দেখেছিস মাইনাস পি টু ভি টু মাইনাস ভি ওয়ান, তো ভি টু মাইনাস ভি ওয়ানটা জিরো হলে পুরো ডাব্লিউ জিরো। তার মানে এখানে যদি ডাব্লিউটা জিরো হয়ে যায়, তার মানে ডেল ইউ এর ভ্যালুটা পুরোপুরি রূপে কিউ হয়ে যায়। তার মানে আমরা যে তাপটাকে সাপ্লাই করছি, যে ডিকিউ তাপটাকে এখানে আর এখানে দু জায়গাতেই সাপ্লাই করছি, ইন কেস অফ কনস্ট্যান্ট ভলিউম, সেই ডিকিউ পরিমাণ তাপটা পুরোটাই আন্তঃশক্তির বৃদ্ধি ঘটাচ্ছে। পুরোটাই যদি আন্তঃশক্তির বৃদ্ধি ঘটায়, এখানে কিন্তু নয়, শুধুমাত্র এখানে, কারণ এখানে তো ডাব্লিউটা জিরো, তাহলে যে ডিকিউটা যে কিউটা সাপ্লাই করা হচ্ছে পুরোটাই আন্তঃশক্তির পরিবর্তন ঘটাচ্ছে, পুরোটাই আন্তঃশক্তির বৃদ্ধি ঘটাচ্ছে। কারণ কিউ সাপ্লাই করা মানে কি অন্তঃশক্তি বাড়বে, আর দাদা আন্তঃশক্তিটা পুরোপুরি টেম্পারেচার নির্ভরশীল, তাহলে কিউ যদি পুরোটা আন্তঃশক্তি বৃদ্ধি করে তার মানে টেম্পারেচারটা এখানে বেশি পরিমাণে বৃদ্ধি হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু এটা। কেন? কারণ এখানটায় তো ডিইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ থাকবে একটা, তার মানে কিউ ইকুয়াল টু ডিইউ মাইনাস ডাব্লিউ থাকবে, এবং কিছুটা তো এখানে কার্য হচ্ছে, তাহলে যতটা কিউ সাপ্লাই করব সেটা ডেলিউ কে বাড়াবে ঠিকই, কিন্তু ডাব্লিউর আগে মাইনাস আছে বলে কিছুটা কমিয়ে দেবে। এখানে যেহেতু ডাব্লিউ ফ্যাক্টরটা ছিল না, এখানে পুরোটাই ডেলিউটাকে বৃদ্ধি করে দিচ্ছিল, তার মানে এখানে ডেলিউ এর বৃদ্ধির পরিমাণটা বেশি হবে, এখানেও ডেলিউ বৃদ্ধি হবে, বাট কিছুটা একটা নেগেটিভ ফ্যাক্টর আছে, এখানে ডাব্লিউটা থাকবে, তো থাকার জন্য কিছুটা কমাবে। তার মানে এখানে ডেলিউ এর যতটা পরিবর্তন হচ্ছিল, এই জন্যই তোকে দু জায়গাতে সেম পরিমাণ তাপ সাপ্লাই করতে হয়েছে। তাহলে সেম পরিমাণ তাপ সাপ্লাই করলে এখানে ডেলিউ এর বৃদ্ধি যতটা হবে, এখানে কিন্তু ডেলিউ এর বৃদ্ধি অতটা হবে না, কারণ এখানে ডাব্লিউ ফ্যাক্টর রয়েছে। তাহলে এখানে টেম্পারেচারটা বেশি বাড়বে, এখানে টেম্পারেচারটা বাড়বে, বাট অতটাও নয়। তাহলে আমি একদম পরিষ্কার করে বলতে পারি যে এই যে টেম্পারেচারটা আছে ডিটি ড্যাশ, এটা বেশি অ্যাজ কম্পেয়ার টু এই টেম্পারেচার ডিটি। বলতে পারি কারণ এখানে টেম্পারেচার বেশি বেড়েছে, আন্তঃশক্তি বেশি বেড়েছে, এখানে কম বেড়েছে টেম্পারেচার, ওই জন্য এটা কম। এবার তুই যে কোনো সমীকরণে চিন্তা কর, 10 ইকুয়াল টু আমি লিখতে পারি 40/4,
আমি যে কোনো সমীকরণে যদি হরের ভ্যালুটাকে বাড়িয়ে দিই, ধর আমি 4টাকে বাড়িয়ে 10 করলাম, তাহলে এই রেজাল্টটা এখন কমে যাবে। কমে গিয়ে কত হয়ে যাবে বল? 4 হয়ে যাবে। তাহলে যে কোনো সমীকরণের আমি যদি হরের ভ্যালুটাকে বাড়িয়ে দিই, তাহলে ওভারঅল রেজাল্টটার ভ্যালুটা কমে যায়। তাহলে একই রকম ভাবে আমি এখানেও দেখতে পাচ্ছি, এখানে যে আমার ডিটি ড্যাশ আছে সেটা বেশি, ডিটি ড্যাশ যেটা আছে সেটা বেশি, তাহলে সিভির ভ্যালুটা কম। ডিটিটা যেহেতু কম, সিপির ভ্যালুটা বেশি, তাহলে সিপি ইজ গ্রেটার দ্যান সিভি। একই রকম ভাবে সিপিএম ইজ গ্রেটার দ্যান সিবিএম। সিপিএম সিবিএম কে সিবি বার বা সিপি বারও লেখা চলে। ঠিক আছে, এর প্রশ্ন আসে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস প্রুফ করতে দেয় মাঝে মাঝে। এই যে আমি কথাটা তোকে বললাম না, ডিএইচ ইকুয়াল টু সিপিডিটি, এই যে একটু আগে বললাম, দেখ এই যে ডিএইচ ইকুয়াল টু সিপিডিটি, ডিইউ ইকুয়াল টু সিবিডিটি, এই যে দুটো ইকুয়েশন আছে, এটাকে তুই লিখতে পারিস দেখ তো, ডিএইচ ইকুয়াল টু এন সিপিএম ডিটি বা এন সিপি বার ডিটি লেখা যায়। কেন দাদা? কারণ আমি তো তোকে বলেছিলাম সিপি কে তুই জাস্ট এন দিয়ে ভাগ কর, তাহলেই তো সিপিএম হয়ে যাবে বা সিপি বার হয়ে যাবে। তাহলে তুই এখানটাতে যে তো সিপিটা আছে, তুই যদি সেইটাকে কনস্ট্যান্ট রাখতে চাস, তাহলে তুই একটা জিনিস করতে পারিস, একটা এন দিয়ে সাইডে গুণ কর আর একটা এন দিয়ে নিচে গুণ কর, ইন্টু ডিটি যেমন আছে রেখে দে। তাহলে এই যে তুই যখন এন দিয়ে নিচে ভাগ করে দিচ্ছিস, একটা এন দিয়ে সাইডে গুণ করছিস, একটা এন দিয়ে নিচে ভাগ করছিস, তার মানে ওভারঅলটা সেমই আছে, এটাই রয়েছে। কিন্তু এনটা সাইডে বসে গেল আর সিপি বাই এনটা তো সিপি বার করে দিল, এই ডিটি যেমন আছে ডিটি থেকে গেল, গল্প শেষ হয়ে গেছে। তাহলে ডিএইচ, আচ্ছা এখানেও যেহেতু তুই এন দিয়ে একটা ভাগ করছিস, তাহলে এই পুরোটাকে তুই এরকম লিখতে পারিস, লিখতে পারিস। আবার তুই এটাকে লিখতে পারিস ডিইউ ইকুয়াল টু সিবিডিটি যেটা রয়েছে সেটাকে কিভাবে লিখছি দেখ, এন সিভি বার ডিটি লেখা যায়। তাহলে এইবার আমি জাস্ট একটু ইন্টিগ্রেট করে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিএইচ ইকুয়াল টু এন সিপি বার ইন্টিগ্রেশন অফ ডিটি, আবার ইন্টিগ্রেশন অফ ডিইউ ইকুয়াল টু এন সিভি বার ইন্টিগ্রেশন অফ ডিটি। এগুলো খুব ডিটেলে শেখাতে হয়, যেহেতু ওয়ান শটের মতো করে করাচ্ছি, এগুলো খুব লাইটলি তোকে করে দিচ্ছি, যেগুলো পরীক্ষার জন্য লাগে। এগুলো শেখাতে হলে প্রচুর ডিটেলে শেখাতে হয়। ঠিক আছে, এবার তাহলে এখান থেকে কি লেখা যায় দাদা? লেখা যায় ডিএইচ এর ইন্টিগ্রেশন করলে ডেলএইচ, এন সিপি বার ডিটির ইন্টিগ্রেশন করলে টি টু মাইনাস টি ওয়ান, আবার এটা ডিইউ এর ইন্টিগ্রেশন করলে ডেলইউ ইকুয়াল টু এন সিবি বার টি টু মাইনাস টি ওয়ান। এই দুটো সমীকরণ দিয়ে কিন্তু পরীক্ষাতে অঙ্ক দেয়। তাহলে যে যে জায়গা পরীক্ষাতে দিয়েছে দেবে, প্রত্যেকটা জায়গা তোকে আমি করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জায়গা খেয়াল করে দেখ। চল এবার দেখ কি অঙ্ক দিয়েছে এখান থেকে। এই হচ্ছে অঙ্ক। এক মোল একটা এক পরমাণুক আদর্শ গ্যাসের প্রারম্ভিক অবস্থায় চাপ ও উষ্ণতা যথাক্রমে এটা আয়তনকে স্থির রেখে গ্যাসটির উষ্ণতাকে দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা, তার মানে তুই খেয়াল করে দেখ, তোকে এখানে উষ্ণতার পরিবর্তনটা দিয়ে দিয়েছে, তোকে এখানে মোল দিয়ে দিয়েছে, তোকে সিভি বারটা লিখতে হবে, তার জন্য তোকে বলে দিয়েছে এক পরমাণুক আদর্শ গ্যাস। তাহলে তুই এক কাজ কর, তুই তো জানিস ডেলিউ এর পরিবর্তন গণনা করতে, ডেলিউ ইকুয়াল টু এন সিভি বার টি টু মাইনাস টি ওয়ান হয়। এক্ষুনি তুমি শিখিয়েছো এন সিভি বার টি টু মাইনাস টি ওয়ান হয়। খেয়াল রাখ, সিভি বারের ভ্যালুটা এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে 3/2R হয়, এইটাই মনে রাখ। আর কমেন্ট সেকশনের মধ্যে লিখে দিত দ্বিপারমাণবিক হলে কি ভ্যালু হয়। চলো তাহলে আমি এখানটা এনের জায়গাটার মধ্যে বসিয়ে দিই 1 মোল, সিভি বারের জায়গাটার মধ্যে 3/2R। আর টেম্পারেচারের পরিবর্তনটা কি? টেম্পারেচারের পরিবর্তনটা হচ্ছে গ্যাসটির উষ্ণতা দ্বিগুণ করা হয়েছে, তার মানে এখানে 2T1 মাইনাস T1 হয়ে গেল। আর T1 এর ভ্যালুটাকে দিয়ে দিয়েছে 273 কেলভিন দিয়ে দিয়েছে, তাহলে এখানে জাস্ট তোকে T1 বসিয়ে দিতে হবে 273 কেলভিন, গল্প শেষ। খতম খতম খতম। নেক্সট, হেসের তাপ সমষ্টির নিত্যতা সূত্র। এটা খুব সোজা একটা সূত্র। এখানে কি হয় আমি তোকে বলছি, এটা বলে ধর তোর একটাই প্রসেস, এ থেকে তোকে বি যেতে হবে, এবং এ থেকে বি যেতে গিয়ে তোর একটা এনথালপির পরিবর্তন ঘটেছে, ডেলএইচ একটা ঘটেছে। বলছে তুই যদি এটা একবারে না গিয়ে ধাপে ধাপে যাস, এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে বি, তাহলে ধর প্রথম ক্ষেত্রে তোর এনথালপির পরিবর্তন ঘটলো ডেলএইচ 1, তারপরেরটা তোর ঘটলো ডেলএইচ 2, তারপরেরটা তোর ঘটলো ডেলএইচ 3। হেস বলেন যে যদি ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্টটা সেমই থাকে, এখানেও যেমনি এ আর বি সেম, এটা একবারে হচ্ছে, এটা ধাপে ধাপে হচ্ছে, কিন্তু ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট তো সেম, তখন যে টোটাল এনথালপির পরিবর্তনটা রয়েছে
সেটাই প্রত্যেকটা ধাপের এনথ্যালপির পরিবর্তনের যোগফলের সাথে সমান। এটাই হচ্ছে একদম পাতি বাংলায় হেসের সূত্র। del H equal to del H1 plus del H2 plus del H3, একদম পাতি বাংলায় হেসের তাপ সমষ্টির নিত্যতা সূত্র। এবার এখান থেকে কি অঙ্ক দেয়? এখান থেকে এরকম বড় বড় অঙ্ক দেয়, এবং এই অঙ্কগুলোকে তোকে পরীক্ষার হলে নামাতে হবে। খেয়াল রাখ, এরকম একটা অঙ্ক দেওয়া মানে কিন্তু তোর একদম সোনায় সোহাগা ব্যাপার। তুই এইটা ভেবে নে যে অঙ্ক দেওয়া মানে তোকে একদম খুব পাতি ভাবে নাম্বার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, আমি একটা অঙ্কগুলোকে তোকে দেখাই, একটা অঙ্ক দেখিয়ে দেবো কিভাবে করতে হবে বুঝানি। মেন সমীকরণটাকে খেয়াল কর, মেন সমীকরণটাকে আমি এখানে লিখছি C2H2 প্লাস এই যে স্টেট গুলো আছে সেগুলো লিখতে হবে। হ্যাঁ, C2H2 গ্যাসিয়াস প্লাস CO গ্যাসিয়াস প্লাস H2O লিকুইড, এখানে কিন্তু কোনো লিকুইড গ্যাসের কোনো গল্প নেই। হ্যাঁ, C2H3 COOH লিকুইড, এই হচ্ছে তোর মেন সমীকরণ। এবার মেন সমীকরণটার সাথে তুলনা করে তোকে এই তিনটে সমীকরণ দেখ দিয়ে দিয়েছে, এই এক, এই দুই, এই তিন। তোকে কি করতে হবে? এই তিনটে সমীকরণকে আগা পেছা করে এইদিকে ঘুরিয়ে ওদিকে ঘুরিয়ে আগে পেছনে এই পেছনে ওই পেছনে ভাগ করে গুণ করে যা হোক করে মেন সমীকরণটা আনতে হবে। একটা পাজল টাইপের বিষয়। আমি জাস্ট একটুখানি মেন সমীকরণের থেকে তাকিয়ে তাকিয়ে তিনটে সমীকরণকে রিঅ্যারেঞ্জ করবো। আমি দেখবো C2H3 COOH আছে, এইটা মেন সমীকরণে কোথায় আছে? দাদা এটা মেন সমীকরণে ডান দিকে আছে, কিন্তু এই সমীকরণে এটা বাঁ দিকে আছে। তাহলে আমি এক নম্বর, আচ্ছা আমরা মোলটা দেখি, সামনে 1 মোল আছে, এখানেও 1 মোল আছে, ব্যাস গল্প শেষ। তার মানে 1 নম্বর সমীকরণটাকে একটু রিভার্স করে দেবে। তাহলে এখানে তোকে লিখতে হবে 1 নং সমীকরণকে বিপরীত করে পাই, ইংরেজিরা লিখবে রিভার্স করে পাই। যখনই তুই লিখলি, এবার তুই পুরো সমীকরণটা ঘুরিয়ে লেখ। 3CO2 অবশ্যই স্টেট গুলো লিখবে, গ্যাসিয়াস প্লাস 2H2 স্টেট লেখো লিকুইড, সেখান থেকে 3O2 গ্যাসিয়াস প্লাস C2H3 CO2H লিকুইড হলো। শুধুমাত্র তাই নয়, এই যে del H এর মানটা আছে সেটাকেও তোমাকে সাইনটা ঘোরাতে হবে। তাহলে এখানে লেখো del H1 মাইনাস ছিল প্লাস করে দাও 1368 কিলোজুল। প্রসেস বুঝতে পেরেছো? এবার এটা গেল 1 নম্বর সমীকরণ। এবার তোমাকে 2 নম্বর সমীকরণটা দেখতে হবে। চলো আমার সাথে সাথে দেখবে এবার 2 নম্বর সমীকরণ। দেখ মেন সমীকরণের দিকে তাকা, তুই দেখতে পাচ্ছিস মেন সমীকরণে C2H2 আছে, এই সমীকরণেও C2H2 আছে। দাদা C2H2 এখানে 1 মোল আছে, এখানে তো 2 মোল আছে। আমি বললাম হ্যাঁ, একদিকে আছে এদিকে আছে এদিকেই আছে, তো শুধু এখানে 1 মোল আছে এখানে 2 মোল আছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দে, গল্প শেষ। তাহলে তুই এখানে লেখ 2 নং সমীকরণকে 2 দিয়ে ভাগ করে পাই। কি লিখবো বল? 2 নম্বর সমীকরণটা লেখ 2 দিয়ে ভাগ করে। C2H2 গ্যাসিয়াস প্লাস 5O2 আছে, তো তাহলে তুই লেখ 5/2O2 গ্যাসিয়াস, সেখান থেকে 2CO2 গ্যাসিয়াস প্লাস 2H2 আছে, আচ্ছা 2CO2, আচ্ছা 4CO2 ছিল 2 দিয়ে ভাগ করে 2CO2 লিখলাম, 2H2 আছে, তাহলে কি লিখবো? জাস্ট H2 লিকুইড হয়েছে। তাহলে 2 ছিল 1 হয়ে গেল, 5 ছিল 5 এর 2 হয়ে গেল, 4 ছিল 2 হয়ে গেল, 2 ছিল 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে তো del H2 যেটা বেরোবে, del H0 দেওয়া আছে, 0 বসিয়ে দে। del H02 কিছুই না, প্রমাণ কন্ডিশন দিয়ে দিয়েছে, মাইনাস 2600/2 মানে 1300, মাইনাসটা মাইনাসই বসবে, 1300 কিলোজুল বসে গেল। কারণ যেহেতু আমরা রিভার্স করিনি, সাইনটারও কোনো রিভার্সাল হবে না। এবার হচ্ছে 3 নম্বর স্টেপ। 3 নম্বর সমীকরণকে কি করতে হবে একটু দেখে নি। আমি এখানে দেখতে পাচ্ছি CO আছে, এদিকেও আমি দেখতে পাচ্ছি CO আছে, তো খুব ভালো। CO এখানে 1 মোল আছে, এখানে 2 মোল আছে, তাহলে আবারও 2 নম্বরের পাশাপাশি 3 নম্বর সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করে পাই। একদম পাতি বিষয়, বুঝতেই পারছিস। তাহলে 3 নম্বর সমীকরণকে ডিভাইডেড বাই 2 করে পাই। যখনই ডিভাইডেড বাই 2 করব কি হবে দেখতো, 2CO গ্যাসিয়াস ছিল, তাহলে হয়ে গেল CO গ্যাসিয়াস, O2 গ্যাসিয়াস ছিল, হয়ে গেল হাফ O2 গ্যাসিয়াস, সেখান থেকে 2CO2 গ্যাসিয়াস ছিল, হয়ে গেল CO2 গ্যাসিয়াস। পুরোটার del H03 মাইনাস 566 ছিল, তাহলে 28 2 56 283 হয়ে যাবে। 2 2 4 1 16 8 2 16 3 2 6, হ্যাঁ 283 কিলো বেরিয়ে গেল।
এইবার দেখ তোর পুরো সমীকরণ তুই অ্যারেঞ্জ করে নিয়েছিস, এবার জাস্ট তুই 1 2 3 কে যোগ করে দে, গল্প শেষ। এবার তুই কি লিখবি বল? তুই লিখবি 1 + 2 + 3 করে পাই। তোর অটোমেটিক মেন সমীকরণ জেনারেট করবে। দেখ আমি কিন্তু মেন সমীকরণ দেখছি না, আমি শুধু এই 3টে সমীকরণ দেখছি। দেখ 3CO2 গ্যাসিয়াস আছে, আর কোনো CO2 আছে এদিকে? কোনো CO2 এখানে তো নেই, এখানেও নেই, এখানে একটাই 3CO2 আছে। এবার এদিকে দেখ, এদিকে দেখ 2CO2 আছে, আর এখানে একটা CO2 আছে। তার মানে এখানে 2CO2 আর এখানে CO2 মিলিয়ে ডান দিকে, কারণ দেখ আমি একটা জাস্ট বাউন্ডারিটা একটু মোটা করে দিই যাতে বুঝতে পারিস। এই দেখ অ্যারো, এই দেখ অ্যারো, এই দেখ অ্যারো। তাহলে তুই এদিকে দেখছিস 3CO2 আছে, আর এইদিকে দেখতে পাচ্ছিস এখানে 2CO2 আছে আর এদিকে CO2 আছে, মানে দুটো যোগ করলে 3CO2 এদিকেও হয়ে যাবে, এদিকেও 3CO2 হয়ে যাবে। তাহলে 3CO2 পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। তুই এখানে নাও কাটতে পারিস, একদম লাস্টে লিখবি না আর কি সমীকরণ। এবার আমি দেখবো C2H2 আছে, C2H2 টা প্রথমেই লিখি, তাহলে C2H2 টা প্রথমে লিখে দিই। C2H2 গ্যাসিয়াস আছে প্লাস, কারণ এদিকে কোথাও দেখ তো C2H2 কিন্তু নেই। এখানটায় দেখ H2 এর কেসটা একটু দেখে নিই। H2 টা এখানটায় 2H2 আছে, এখানে আর কোনো দিকে কোনো H2 নেই, এদিকে আমার একটা H2 আছে। তাহলে এদিকে 2, এদিকে 1, এদিকে এটা চলে আসবে, তার মানে একটাই H2 আমার এখানে পড়ে থাকবে। তাহলে আমি এখানটা জাস্ট লিখে দেবো H2 লিকুইড, কারণ এইদিকে 2 থাকবে। আমি কিন্তু দুবারে করতে পারতাম, বারবার লিখে লিখে করতে পারতাম, অত দরকার নেই। এদিকে 2H2 আছে, এদিকে H2 আছে, তাহলে একটা H2 এদিকে চলে আসবে, তাহলে 2H2 এর বদলে শুধুমাত্র H2 বসে গেল, লিকুইড বসে গেল, হয়ে গল্প শেষ। এবার কি আছে বল? প্লাস। আচ্ছা এখানে 5/2 O2 আছে, এখানে হাফ O2 আছে, তাহলে 5/2 + হাফ করলে কত হলো? 6/2। 6/2 মানে 3। এদিকে কোনো O2 আছে? এইদিকে দেখ 3O2 আছে, তার মানে এই পুরোটা যোগ করলে 3O2 আসছে, এইটা আর এইটা যোগ করলে 3O2 আসছে, আর এই দিকেও একটা 3O2 আছে, তাহলে পুরোটা ক্যান্সেল হয়ে গেল, কিচ্ছু লেখার দরকার নেই, হয়েছে। এদিকে দাদা CO গ্যাসিয়াস আছে, এদিকে কোথাও CO আছে? কোথাও CO আছে? কোথাও CO নেই, তাহলে এদিকে আমি চুপচাপ একটা CO গ্যাসিয়াস লিখে ফেলি, হয়েছে, হয়ে গেছে। তার মানে রিঅ্যাকট্যান্ট সাইডে আমার যে কটা জিনিস ছিল প্রত্যেকে কনসিডার করা হয়ে গেছে। এদিকে দেখ 3O2 ক্যান্সেল আউট হয়ে গেছে, এইটা যেটা পড়ে আছে সেটা পুরোটা লিখে ফেল। C2H3 CO2H লিকুইড, C2H3 CO2H লিকুইড। এখানে তোর H2O ছিল, H2টা কি ক্যান্সেল আউট হয়ে গেছিল? হ্যাঁ, 2H2O এদিকে গেছিল, H2O হয়ে গেছিল, বাকি সব আমার কমপ্লিট। এবার দেখ তো মেন সমীকরণটার দিকে তাকা, ট্যান্টরা C2H2 + CO + H2O, C2H2 + CO + H2O মিললো? যদি মিলে যায় তার মানে তোর অঙ্ক ঠিক হতে বাধ্য। সেখান থেকে C2H3 CO2H, C2H3 CO2H, গল্প শেষ, গল্প শেষ। দেখ আমি কিন্তু 3টে সমীকরণ লিখলাম, জাস্ট যোগ করলাম, যোগ করে আমার মেন সমীকরণ চলে এলো। তাহলে আমি যদি মেন সমীকরণকে মেলাতে গিয়ে 3টেকে যোগ করি, তাহলে 3টে ΔH এর ভ্যালুগুলোকেও কি করবো? যোগ করবো, তাহলে ওভারঅল ΔH টা হয়ে যাবে। এই ΔH1 ΔH2 আর ΔH3 সমষ্টি। ΔH01 এটা আমি করে দিচ্ছি না, এটা তুই করে নিতে পারবি। ΔH02 + ΔH03, 3টেকে যোগ করে একবারে করে এখানে একটা কিলোজুল বসিয়ে দিবি, গল্প শেষ। এটাই তোকে চেয়েছে, মিলে গেল। তাহলে কিভাবে করতে হয় বড় অঙ্ক, বাট ধীরে 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 করতে হবে। মেন সমীকরণটাকে খেয়াল রাখবে, 3টে সমীকরণকে এরকম ভাবে সাজাবে, তারপরে জাস্ট যোগ করে দেবে। যোগ করলেই তুমি দেখতে পাবে, হ্যাঁ তুমি যদি একটু দুর্বল হয়ে থাকো তুমি যোগটাকে ধীরে 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 করতে পারো, প্রথমে পুরোটা লিখে নাও তারপরে কাটাকুটি করো, আর নাহলে তুমি যদি একটু প্রো হও তাহলে এরকম ভাবে তুমি করে ডিরেক্ট করে দিতে পারো, ঠিক আছে, হয়ে গেল, গল্প শেষ। নেক্সট দেখা যায়, এখান থেকে আরো কয়েকটা ছোট 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 অঙ্ক থাকে, চলো দেখা যাক। বলেছে CH3 COOH এর সংগঠন তাপ নির্ণয় করো যদি সেটির দহন তাপ এত হয় এবং কার্বন ডাই অক্সাইড আর জলের সংগঠন তাপ এগুলো হয়। আমার কিন্তু মনে হয় এখানে এই মোল ইনভার্সটা না দিলেও পারতো। চল দেখা যাক, যা দিয়েছে ওই দিয়েই করবো। এটা 11 আসা অঙ্ক 2015 সালে, খেয়াল করে দেখবি। এটার তোকে কি বার করতে বলেছে? দহন তাপ তোকে দিয়ে দিয়েছে, তাহলে তুই এটাকে দহন কর। CH3 COOH, এটা দহন করছিস মানে অক্সিজেনের সঙ্গে যুক্ত করছিস। তুই খেয়াল রাখ, কোনো একটা হাইড্রোকার্বন বা কোনো হাইড্রোকার্বন যেখানে একটু অক্সিজেন তোকে যুক্ত করে দিয়েছে, সেক্ষেত্রে যখন তুই সেটাকে দহন করিস কার্বন ডাই অক্সাইড আর জলই পাস তুই, তাহলে তুই এখানে CO2 + H2 দিয়ে দে। এবার তুই আমায় বল, ব্যালেন্স করলে এখানে যেহেতু কার্বন আমি দুটো দেখতে পাচ্ছি, এখানে আমি 2 বসিয়ে দিই। হাইড্রোজেন আমি 4টে দেখতে পাচ্ছি, এখানে আমি একটা 2 বসিয়ে দিই।
অক্সিজেন আমি 4 আর 2 6 দেখতে পাচ্ছি, এখানটা 2 আছে, তাহলে এখানটা আমি একটা 2 বসিয়ে দিই, তাহলে 2 এ 2 4 আর 2 6, এখানেও 6, কার্বন 4, কার্বন 2, হাইড্রোজেন 4, হাইড্রোজেন 4, গল্প শেষ। এবারে খেয়াল করে দিন, এই প্রত্যেকটার নিজস্ব এনথ্যালপি গুলো হচ্ছে তার সংগঠন এনথ্যালপি, এবং এই পুরো রিয়াকশনটা টোটাল এনথ্যালপিটা হচ্ছে এইটার দহন এনথ্যালপি। এবার মন দিয়ে শোন কিভাবে করতে হবে। যদি আমি তোকে বলি এই রিয়াকশনটা কি রিয়াকশন ছিল, তুই বলবি দাদা এর দহন বিক্রিয়া ছিল। তার মানে এর টোটাল এনথ্যালপি যেটা রয়েছে সেটা যদি প্রমাণ কথাটা কি বলে দিই, সংগঠন তার না প্রমাণ বলেনি, তার মানে জাস্ট ডেলিজ, তার মানে এই ডেলিজটা হচ্ছে এর দহন এনথ্যালপি, এবং সেইটা ইকুয়াল টু এই যে প্রোডাক্টস গুলো আছে তাদের সংগঠন এনথ্যালপি মাইনাস রিঅ্যাকট্যান্টের সংগঠন এনথ্যালপি। তোকে যদি আমি বলি ওভারঅল ডেলিজ বার করে দেখা, তার মানে ডেলিজ মানে কি, এই যে চেঞ্জ, এবার সেটা কি লিখবো আমি, এই যে CO2 রয়েছে CO2 এর গঠন এনথ্যালপি লিখবো, সামনে তার 2 মোল দেওয়া আছে, তাহলে 2 ডেলিজ 0 ফরমেশন অফ কি বল CO2 প্লাস হয়ে গেল একটা। তার মানে এই টোটাল বিক্রিয়াটা যেটা একটা কিনা দহন বিক্রিয়া, সেইটা টোটাল এনথ্যালপি চেঞ্জ লিখতে গেলে আমাকে এইটার গঠন এনথ্যালপি প্লাস এইটা মানে 2 ডেলিজ 0 ফরমেশন অফ H2 এটাও লিখতে হলো। তাহলে আমি ফরমেশন এনথ্যালপি কার কার লিখলাম, প্রোডাক্ট গুলোর লিখলাম, মাইনাস আমাকে কার লিখতে হবে বল, রিঅ্যাকট্যান্টের লিখতে হবে, মাইনাস 1 মোল আছে, তাহলে জাস্ট আমি লিখবো ডেলিজ 0 ফরমেশন অফ কি বল CH3 COOH। যদি তুই স্টেট গুলো জেনে থাকিস স্টেট গুলো পাশাপাশি লিখে দিলে ভালো, ঠিক আছে। এবার খেয়াল কর, তুই বলি দাদা আরেকটাও তো আছে অক্সিজেন, ওটা লিখবো না কেন? মনে রাখ কোনো মৌল আর কোনো মৌলিক অণুর আমরা কোনোদিন সংগঠন এনথ্যালপি লিখি না, ঠিক আছে। তাহলে টুয়াইস অফ ডেলিজ 0 ফরমেশন অফ CO2 কি লিখবো বল, ডেলিজ 0 ফরমেশন অফ CO2 দিয়ে দিচ্ছে -393.5 কিলোজুল মোল ইনভার্স। আচ্ছা এখানে দেখ 2 দিয়ে যখনই গুণ হয় না, 2টার তো মোল আর এইটার একক কিলোজুল মোল ইনভার্স, এই জন্যই আমি বলেছিলাম মোল ইনভার্স দিয়ে যেহেতু মোল কেটে যায়, এই জন্যই আমি দেখবি শুরুতে বলেছিলাম এখানে মোল ইনভার্সটা না দিলেও পারতো। চো কি করা যাবে, এখানে 2 ডেলিজ 0 ফরমেশন দিয়ে দিচ্ছে 393.5, 393.5 করি প্লাস 2 ডেলিজ 0 ফরমেশন অফ ওয়াটার দিয়ে দিচ্ছে 285.9, তো 285.9 করে দিই, গল্প শেষ, মাইনাস ডেলিজ 0 ফরমেশন অফ CH3 COOH আছে। এবার তুই খেয়াল করে দেখ, এই যে মাইনাস দিয়ে যেটা আছে সেটা আমি এদিকে নিয়ে সেটাকে প্লাস করতেই পারি। এবার এই দিকের যেটা রয়েছে সেটা ভ্যালু কি দেওয়া আছে, দেওয়া আছে, দেখ সংগঠন তাপ নির্ণয় করো, যদি দহন তাপ -867 কিলোজুল মোল ইনভার্স আছে, ব্যাস। এবার তোর কাছে প্রত্যেকটা ভ্যালু গিভেন আছে, তুই এদিক ওদিক কর, ডেলিজ 0 ফরমেশন অফ CH3 COOH তোর বেরিয়ে যাবে, তুই এটাকে এদিকে নিয়ে যা আর এই পুরোটাকে এদিকে নিয়ে চলে আয়, গুণগুলো কর, যোগ বিয়োগ কর, গল্প শেষ। বুঝতে পারলাম? তাহলে এই যে পুরো জিনিসটা আছে সেটার মাধ্যমে যে ডেলিজ 0 ফরমেশন, এই যে সংগঠন তাপ কার CH3 COOH সংগঠন তাপ বার করে নিতে, গল্প শেষ। একই রকম ভাবে তুই এইটাও করতে পারবি, প্রমাণ বিক্রিয়া এনথ্যালপি মানে এটা পুরোটা বার করতে হবে। একই রকম ভাবে এই যে একটু আগে যেটা করিয়ে দিয়েছিলাম সেই রকম ভাবে তুই এইটা করতে পারবি, ঠিক আছে, দহন তাপ গণনা করতে বলেছে। একই রকম ভাবে তুই এইটাও করতে পারবি, একটা হেসের সূত্রের মাধ্যমে এদিক ওদিক করে। শুধু তোকে এখানে খেয়াল রাখতে হবে যে তোকে C2H6 এর প্রমাণ গঠন এনথ্যালপি গণনা করতে বলেছে, এবং এগুলো C2H6 এর প্রমাণ গঠন এনথ্যালপি যদি গণনা করতে হয় মেন সমীকরণটা থেকে এখানে কিন্তু লিখে দেওয়া নেই। তাহলে মেন সমীকরণটা কি, কার্বনের সঙ্গে হাইড্রোজেন জুড়লেই তো C6H6 হয়ে যাচ্ছে, তো কার্বন আছে তো 6টা আর হাইড্রোজেন এখানে 3 দিয়ে দেয়, তাহলে এইটা হচ্ছে তোর মেন সমীকরণ। এবার এই মেন সমীকরণটা যেহেতু সংগঠন করতে বলেছে, সংগঠন মানে জুড়ে ওটা তৈরি করলাম, এইটাকে ফলো করে 3টে ইকুয়েশনকে সাজিয়ে তুই মোট ডেলিজ এর ভ্যালুটা বের কর, গল্প শেষ। চল দেখা যাক নেক্সট কি বলে দিয়েছে। এটা হচ্ছে বন্ড এনথ্যালপির অঙ্ক। বন্ড এনথ্যালপির অঙ্ক খুব ভুল করে ছেলেমেয়েরা, খুব বড় একটা পয়েন্ট আছে এখানে, সেই পয়েন্টটা তোকে আমি বলছি শোন। এই অঙ্কগুলো করার একটা ছোট্ট টেকনিক তোকে আমি শিখিয়ে দিচ্ছি, তারপর তুই যে কোনো অঙ্ক নামিয়ে দিবি। ইউজুয়ালি ভুলটা কোথায় হয় দেখ, আমরা যে কোনো ক্ষেত্রে যদি কোনো ডেলিজ বার করতে যাই, বা ধর কখনো আমরা ডেলজি বার করতে গেলাম, বা ধর কখনো ডেলিউ বার করতে গেলাম, এই সমস্ত পরিবর্তনগুলো বার করার সময় আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে থাকি, যেটা উৎপন্ন হচ্ছে সেইটা মাইনাস বিক্রিয়ক করে থাকি। বাট এখানে একটু আলাদা করতে হয়। তুই যখন বন্ড এনার্জির ক্ষেত্রে, বন্ড এনথ্যালপির ক্ষেত্রে
ডেল বার করতে যাবি, ওভারঅল এনথালপি চেঞ্জ যখন তুই বার করতে যাবি, তখন তোকে করতে হবে সামেশন অফ বন্ড এনার্জি অফ রিঅ্যাক্টেন্ট মাইনাস সামেশন অফ বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। তুই বলবি দাদা এটা কি করে হচ্ছে, রিঅ্যাক্টেন্টেরটা তুমি আগে লিখছো আর প্রোডাক্টেরটা পরে লিখছো? আমি বললাম হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। ধর রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবার একটুখানি মন দিয়ে শোন। তুই যদি দেখিস রিঅ্যাক্টেন্টের বন্ড এনার্জিটা বেশি অ্যাজ কম্পেয়ার টু প্রোডাক্ট, তার মানে তুই কি বুঝতে পারছিস, রিঅ্যাক্টেন্টটা প্রোডাক্টে যেতে কষ্ট হচ্ছে, রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টে যেতে প্রচুর এনার্জির প্রয়োজন, কারণ রিঅ্যাক্টেন্টের বন্ড এনার্জির মানটা বেশি অ্যাজ কম্পেয়ার টু প্রোডাক্ট। মানে রিঅ্যাক্টেন্টের বন্ড গুলোকে ভেঙে প্রোডাক্ট কনভার্সন খুব কঠিন ব্যাপার, তখন সেইটাকে তোকে বাইরে থেকে হিট দিয়ে করতে হবে, বাইরে থেকে ঠেলে করতে হবে। মানে তখন যদি এইটা বেশি হয়, বন্ড এনার্জি অফ রিঅ্যাক্টেন্ট যদি বেশি হয়ে যায়, তাহলে ডেল এইচ এর ভ্যালুটা তুই চিন্তা করে দেখ না, যদি এইটা বেশি হয় তাহলে যেটা বড় মাইনাস ছোট তাহলে পজিটিভ হয়ে যাবে। আর ডেল এইচ এর ভ্যালু পজিটিভ মানে কি, এটা একটা তাপগ্রাহী বিক্রিয়াকে নির্দেশ করছে রে পাগলা, একদম ক্লিয়ার। এইবার চিন্তা করে দেখ, যদি কখনো দেখতে পাস প্রোডাক্টের বন্ড এনার্জিটা বেশি অ্যাজ কম্পেয়ার টু রিঅ্যাক্টেন্ট, তার মানে রিঅ্যাক্টেন্টের বন্ড সহজে ভাঙবে, ভেঙে অত্যন্ত স্টেবল বন্ড প্রোডাক্টে তৈরি হবে, মানে তখন বিক্রিয়াটা সামনের দিকে সহজে চলে যাবে। তার মানে এই বিক্রিয়াটায় বাইরে থেকে তাপ দিতে হবে না, ও নিজেই তাপ উৎপন্ন করবে, যেটা একটা স্টেবিলিটির চিহ্ন। তখন ডেল এইচ এর মানটা কি দাঁড়াবে বল, যদি প্রোডাক্টেরটায় বেশি হয় তাহলে তার আগে মাইনাস আছে, সুতরাং পুরোটার মাইনাস সাইন হয়ে যাবে। এবং এইটাকে আমরা বলে থাকি, খেয়াল করে দেখ, তাপমোচী বিক্রিয়া, ইংরেজিতে বলে দিই, এইটাকে বলা হয় এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এইটাকে বলা হয় এক্সোথার্মিক রিঅ্যাকশন। দিস ইজ দ্য গল্প। আশা করতে পারি প্রত্যেকের মাথার মধ্যে অল্প অল্প ঢুকে পড়েছে। তাহলে জাস্ট খেয়াল রাখতে হবে, রিঅ্যাক্টেন্ট মাইনাস প্রোডাক্ট করতে হবে এই জায়গাটার ক্ষেত্রে। এটা উড়ে চলে গেল, যা ব্যাস। এইবার তুই অঙ্কগুলো করতে যা, দেখবি তোর কোনো সমস্যা আর হচ্ছে না। প্রথমেই দেখি কি বলে দিয়েছে, বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ার প্রমাণ বিক্রিয়া এনথালপি হচ্ছে ডেল এইচ জিরো, মানে প্রমাণ বিক্রিয়া এনথালপি মানে ওভারঅল ডেল এইচ জিরোটার মান তোকে বলে দিয়েছে, সেটা হচ্ছে -128 কিলোজুল মোল ইনভার্স। খুব ভালো, তোকে একটা রিঅ্যাকশন এখানে দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা বন্ডের দেখ তোকে এনার্জি দিয়ে দেবে। এবার তুই জাস্ট একটুখানি, যেটা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে খেয়াল রাখতে হয়, আমাকে প্রথমে এটাকে ভালো করে ভেঙে লিখে নিতে হবে। এই যে সি ডাবল বন্ড সি আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হলো, প্লাস আছে H2, H2 লিখবো না আমরা, লিখবো H বন্ড H, না তো ভুল হওয়ার চান্সটা কমে যায় অনেকটা। আচ্ছা, সি সিঙ্গেল বন্ড সি, একটা দুটো তিনটে হাইড্রোজেন, আবার এখানেও একটা দুটো তিনটে হাইড্রোজেন, হয়ে গেল C2H6। তোকে যেটা করতে হবে, এর প্রমাণ বিক্রিয়া এনথালপি যদি তোকে বার করতে হয়, সেটা হচ্ছে যদি ডেল এইচ জিরো, সেটা ইকুয়াল টু তোকে প্রত্যেকটা বিক্রিয়কের প্রত্যেকটা বন্ডের প্রত্যেকটা এনার্জির যোগফল বার করতে হবে, বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট প্রত্যেকটা বন্ডের। খেয়াল করে দেখবি এখানে কি কি বন্ড আছে, প্রথমেই বল বন্ড এনার্জি অফ সি ডাবল বন্ড সি আছে, প্লাস বন্ড এনার্জি অফ, আচ্ছা একটাই সি ডাবল বন্ড সি আছে তো, তো ঠিক আছে। এবার সি সিঙ্গেল বন্ড এইচ কতগুলো আছে দেখ তো, সিএইচ বন্ড একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে, তাহলে আমি এখানটায় একটা 4 বসিয়ে দিই, 4 ইন্টু বন্ড এনার্জি অফ সিএইচ বন্ড, একদম পরিষ্কার। আর আমি দেখতে পাচ্ছি এখানে একটা এইচ বন্ড এইচ আছে, তার মানে একটাই আছে, তার মানে বন্ড এনার্জি অফ এইচ এইচ বন্ড, একদম ক্লিয়ার। এই পুরোটা তোর হয়ে গেল রিঅ্যাক্টেন্টের বন্ড এনার্জি হয়েছে। এবার এখান থেকে আমি বিয়োগ করব প্রোডাক্টের বন্ড এনার্জি। প্রোডাক্টের মধ্যে কি আছে দেখতো, এখানে 3খানা সিএইচ বন্ড, এখানে 3খানা সিএইচ বন্ড, মানে মোট 6খানা সিএইচ বন্ড আছে। তাহলে আমি লিখবো এখানটা যা 6 বন্ড এনার্জি অফ সিএইচ, প্লাস একখানা আমি দেখতে পাচ্ছি সিসি বন্ড আছে, তার মানে একটাই বন্ড এনার্জি অফ সিসি বন্ড। ওকে, একদম ক্লিয়ার। তাহলে এই হয়ে গেল আমার রিঅ্যাক্ট্যান্ট মাইনাস আমার প্রোডাক্ট। এবার এই যে টোটাল ডেল এইচ এর ভ্যালুটা আমার কাছে দেওয়া আছে, সেই টোটালটার মান হচ্ছে -128 কিলোজুল মোল ইনভার্স। এবার জাস্ট হিসাব কর, -128 বসানো আছে, বন্ড এনার্জি অফ সি ডাবল বন্ড সি, সি ডাবল বন্ড সি এর জন্য আমাকে দিয়ে দিয়েছে দেখ CH
এইচ এইচ সি সিঙ্গেল বন্ড সি, আচ্ছা সি ডাবল বন্ড সি এটা বার করতে হবে, তার মানে বন্ড এনার্জি অফ সি ডাবল বন্ড সি খুব পরিষ্কার, প্লাস 4 ইন্টু সিএইচ বন্ডেরটা কত দিয়ে দিয়েছে 413, 4 ইন্টু 413 পরিষ্কার, প্লাস আচ্ছা মাইনাস আছে মানে হয়ে গেছে, এগুলো সব কটা কমপ্লিট হয়ে গেল, ওকে, মাইনাস 6 ইন্টু বন্ড এনার্জি অফ সিএইচ, সিএইচ এর জন্য 413 দেওয়া রয়েছে, এখানটা 4টে সিএইচ ছিল, এখানটা 6টা সিএইচ আছে, খুব ভালো, তাহলে 6 ইন্টু 413 পরিষ্কার, ওকে, কিছু একটা বাদ যাচ্ছে বলে মনে হচ্ছে, আই গেস এইচ এইচ এরটা বাদ গেছে না, হ্যাঁ এইচ এইচ এরটা লিখে দে তাহলে, আর মুছে না কেন রে পাগলা, 413 হয়েছে, সিএইচ বন্ডের জন্য 413 বসিয়ে দিয়েছি, প্লাস এইচ এইচ বন্ডের জন্য 436, তাহলে শুধুমাত্র 436ই বসিয়ে দিচ্ছি, খুব ভালো হয়ে গেল, এটা কমপ্লিট। এবার মাইনাস 6 ইন্টু বন্ড এনার্জি অফ সিএইচ, সিএইচ এর জন্য 413, 6 ইন্টু 413 ঠিক আছে, প্লাস করতে হবে আমার বন্ড এনার্জি অফ সিসি, সিসির জন্য হচ্ছে 346, তার মানে 346, অনেকক্ষণ ধরে ক্লাস করে করে না মাথাটা খারাপ হয়ে গেছে আমার। দেখ এবার এই পুরোটাকে যখন তুই সলিউশন করে দিবি, তুই এখান থেকে বন্ড এনার্জি অফ সি ডাবল বন্ড সি ইজিলি বার করে দিতে পারবি, যার ইউনিট কিসে বেরোবে, কিলোজুল মোল ইনভার্সে বেরোবে, শেষ, ফিনিশ ফিনিশ, জাস্ট এদিক ওদিক করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, শেষ। এই একটা ধরে নিজেরা করে নিতে পারবি একদম সেম ভাবে। নেক্সট দেখা যাক, বলেছে আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণ এবং সংকোচনে এনট্রপির পরিবর্তন গণনা করতে হবে। এনট্রপি মানেটা কি? এনট্রপি হচ্ছে সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপ, সিস্টেমটা কত বেশি চঞ্চল, কত বেশি সে দৌড়াচ্ছে, কত তার অণুগুলো অ্যাক্টিভ তার পরিমাপ। সবসময় খেয়াল রাখ, এনট্রপি থেকে বিশেষ কিছু তেমন আসে না, জাস্ট কয়েকটা দুটো যদি তুই এনট্রপির ফর্মুলা পড়ে নিতে পারিস, সেই দুটো থেকেই সব অঙ্ক আসে। আমি তোকে জাস্ট একটু বলি, এনট্রপির চেঞ্জ ডেলএস থেকে গণনা করা হয় ইন্টিগ্রেশন অফ ডিকিউ রিভার্সিবল বাই টি দিয়ে। এখন এইটাকে লেখা যায় কিউ রিভার্সিবল ডিভাইডেড বাই টি, তাহলে ডেলএস এর ভ্যালুটা কিউ রিভার্সিবল বাই টি হলে কিউ রিভার্সিবল এর ইউনিট কত হয় বল, জুল হয়, আর টি এর ইউনিট কত হয় বল, কেলভিন হয়, তাহলে পুরোটা ইউনিট কি বেরিয়ে গেল বল, জুল কেলভিন ইনভার্স হয়েছে। নিচে কমেন্ট করতো এনট্রপিটা কি ধরনের রাশি। এবার এখান থেকে তোকে ছোট ছোট কয়েকটা ছোট্ট কথা বলে দিই, যদি কখনো তুই দেখতে পাস কোন সিস্টেমের এনট্রপি বাড়ছে, মানে ডেলএস এর ভ্যালুটা পজিটিভ গ্রেটার দ্যান 0, তার মানে সেইটা একটা স্বতঃস্ফূর্ত সিস্টেম, সেটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার মধ্যে পড়ছে। আর যদি কখনো তুই দেখতে পাস পুরো সিস্টেম সারাউন্ডিং বা ইউনিভার্সে এনট্রপিটা কমছে, সেটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ততার সাইন নয়, তার মানে সেই সিস্টেম সারাউন্ডিং ইউনিভার্সটা আস্তে 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 স্টপ হয়ে যাচ্ছে। এবং এই জন্যই দেখবি মহাবিশ্বের যে মোট এনট্রপিটা আছে, সেকেন্ড ল কি বলে, যে আমাদের মহাবিশ্বে কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে এবং সেই সমস্ত ঘটনার ফলে মহাবিশ্বের মোট এনট্রপির পরিমাণ দিনে 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 বাড়ছে এবং সেটা একটা সর্বোচ্চ সীমার দিকে পৌঁছাচ্ছে। এবার এখান থেকে তোকে ছোট ছোট কয়েকটা ইনফরমেশন জেনে রাখতে হবে যেগুলো থেকে প্রশ্ন আসে, যেমন হচ্ছে এইটা আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণ বা সংকোচনে এনট্রপির পরিবর্তন। আচ্ছা একটু আগে তুই আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণ এবং সংকোচনে ডাব্লুর মান বের করেছিস না, মানে কার্যের মান। এবং তুই একটা জিনিস দেখ, ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু হয়। আমি যদি তোকে বলি এটা একটা সমষ্ণ প্রক্রিয়া, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল ইউ 0 হয়, তাহলে কিউ প্লাস ডাব্লুটা ওভারঅল 0 হয়, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস ডাব্লু হয়, তুই বলবি হ্যাঁ দাদা তাই হয়। তাহলে আমি যদি তোকে এক্ষুনি বলি তুই এখানে ডাব্লুর পরিমাণটা কি বার করেছিলি রে, ডাব্লু রিভার্সিবল এর পরিমাণটা, তুই বলবি দাদা ডাব্লু রিভার্সিবল বেরিয়েছিল মাইনাস এনআরটি এলএন ভি2 বাই ভি1, আমি বললাম হ্যাঁ। তাহলে তুই আমাকে একটুখানি বলতো এখান থেকে ডেলএস এর ভ্যালুটা কি হবে, দাদা ডেলএস মানে কিউ রিভার্সিবল বাই টি হয়ে যায়। আচ্ছা এই যে কিউ এর মানটা রয়েছে সেটা তো মাইনাস ডাব্লু, তার মানে ডাব্লুর যে মানটা বেরিয়েছিল সেটার জাস্ট আমি মাইনাস ভার্সনটা বসে, ডাব্লুর ভ্যালুর আগে অলরেডি একটা মাইনাস ছিল, তার সামনে আরেকটা মাইনাস আছে, তার মানে পুরোটার আগে প্লাস হয়ে গেল। আমি এবার তোকে বসিয়ে বলে মাইনাস অফ মাইনাস এনআরটি এলএন ভি2 বাই ভি1, তার মানে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, প্লাস এনআরটি এলএন ভি2 বাই ভি1, এই তো হয়ে গেল। তাহলে কিউ এর মানটা পুরোটা বেরিয়ে গেছে, এবার কিউ এর মানটা তুলে এখানে পুট করে দে, গল্প শেষ। এখানে হয়ে গেল তোর এনআরটি এলএন ভি2 বাই ভি1, নিচে হয়ে গেল তোর টি। আমি যদি তোকে বলি এই টি আর এই টি কেটে যাবে, তাহলে হয়ে গেল কি বল, এনআর এলএন ভি2 বাই ভি1। এই যে এনআর এলএন ভি2 বাই ভি1টা বেরোলো সেটাই হচ্ছে তোর ডেলএস এর পরিমাপ। এই একটা ফর্মুলা যেটা দিয়ে তোকে অঙ্ক করতে দেবে। এবার তুই একটু খেয়াল কর,
এই যে ডেল এস এর ভ্যালুটা তুই বার করলি এনআর এলএন V2/V1 একদম ঘোড়ার মতো হাত চালাতে হবে, এগুলো একদম মুখের ডগায় লেগে থাকতে হবে। যদি কখনো দেখিস কোনো একটা সিস্টেমের কোনো একটা গ্যাস সম্প্রসারিত হচ্ছে, তার মানে তার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি বলতে পারি V2 ইজ গ্রেটার দেন V1। তুই বল হ্যাঁ। দাদা যদি V2 ইজ গ্রেটার দেন V1 হয়, তার মানে এই পুরোটার কোয়ান্টিটিটার ভ্যালু পজিটিভ, তার মানে ওভারঅল ডেল এস এর মানে এন্ট্রপি চেঞ্জটাও হয়ে গেল পজিটিভ, তার মানে এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এখানে এন্ট্রপি বাড়ছে। হ্যাঁ। যদি তুই কখনো দেখি সংকোচন ঘটছে, সংকোচনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি না আয়তনটা কমছে, তার মানে ফাইনালে আয়তনটা কমে গেল, তার মানে V1টা বেশি ছিল অ্যাজ কম্পেয়ার টু V2, V2টা কমে গেল V1 এর থেকে, তখন এই পুরোটা নেগেটিভ হয়ে যায়। আর যদি নেগেটিভ হয়ে যায় তো ডেল এস এর ভ্যালুটা লেস দ্যান 0 হয়, নেগেটিভ হয়ে যায়, তার মানে এন্ট্রপিটা কমছে, গল্প শেষ, ফিনিশ। এইবারে মন দিয়ে শোন, আরো কিছু ইনফরমেশন আছে। দু রকমের ডেল এস আছে, একটা হচ্ছে ডেল এস সিস্টেম, আর একটা হচ্ছে ডেল এস সারাউন্ডিং। সিস্টেমের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জ আর সারাউন্ডিং এর ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জ তোকে অনেক সময় বার করতে দেয়। খেয়াল রাখবি সারাউন্ডিং এর ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জের একটা ফর্মুলা খেয়াল রাখ, ডেল এস সারাউন্ডিং ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই টি, এনথ্যালপির পরিবর্তন ডিভাইডেড বাই টাইম, এই টাইম বলছি টেম্পারেচার। এবার খেয়াল কর, তোকে ডেল এইচ এর ভ্যালু যদি দিয়ে দেয়, ডেল এইচ এর দু রকম মান হতে পারে, ডেল এইচ এর মান কখনো কখনো তোকে পজিটিভে দিয়ে দেবে, ডেল এইচ এর মান কখনো কখনো তোকে নেগেটিভে দিয়ে দেবে। জাস্ট ফর্মুলা গুলো খেয়াল রেখে দে, তাহলেই তোর অঙ্ক শেষ, কারণ এটা ওয়ান শট রিভিশন করানো হচ্ছে, তুই এইটুকু জানলে আপাতত তোর অঙ্ক শেষ হয়ে যাবে। যদি ডেল এইচ এর ভ্যালুটা পজিটিভ হয়, তাহলে ডেল এর সারাউন্ডিংটার ভ্যালু কত বেরিয়ে যাবে বল, নেগেটিভ বেরিয়ে যাবে, তার মানে সারাউন্ডিং এর এন্ট্রপিটা কমবে। যদি এটার ভ্যালু নেগেটিভ হয়, তাহলে সামনে নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, আর পজিটিভ হয়ে গেল মানে সারাউন্ডিং এর এন্ট্রপি বাড়বে, গল্প শেষ। ডেল এর সিস্টেম হয় তোকে দেওয়া থাকবে, নাহলে তোকে বার করার উপায় বলে দেওয়া থাকবে, আমি তোকে শিখিয়ে দেবো সেটা। আরেকটা জিনিস খেয়াল রাখিস, এই ডেল এর সিস্টেম আর ডেল এর সারাউন্ডিংটাকে যদি আমি যোগ করি, তাহলে আমি একটা গোটা জিনিস পাই, সেটা হচ্ছে ইউনিভার্সের এন্ট্রপি চেঞ্জ। এবং যে কোনো স্বতঃস্ফূর্ত বিক্রিয়াকে নির্দেশ করার জন্য তুই দেখতে পাবি ডেল এস ইউনিভার্স গ্রেটার দ্যান 0 হবে। ওই যে বললাম না ইউনিভার্সের এন্ট্রপি ধীরে ধীরে বাড়ছে, তার মানে ডেল এস ইউনিভার্স বাড়ছে, তাহলে সিস্টেম সারাউন্ডিং এর এন্ট্রপির যোগফলটা বাড়ছে। যদি তুই কখনো দেখিস কোনো একটা প্রক্রিয়া অস্বতঃস্ফূর্ত হচ্ছে, তার মানে ডেল এস ইউনিভার্স লেস দ্যান 0 হচ্ছে। যদি কখনো তুই দেখিস সেই প্রক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, তাহলে ডেল এস ইউনিভার্স যেটা আছে সেটা ইকুয়াল টু 0 হবে, অথবা পরাবর্ত সিস্টেমের ক্ষেত্রেও ডেল এস ইউনিভার্সের ভ্যালুটা 0 হয়ে যায়। ঠিক আছে, চল, এটা হয়ে গেছে এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এবার দেখ এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছে, স্বতঃস্ফূর্ত কিনা তোকে বিচার করতে বলেছে, এটা এনসিইআরটির ইনটেক্স কোশ্চেনের একটা কিছু এরা অঙ্ক দিয়েছে। এখানে তোকে কি বলে দিয়েছে তুই বল আমাকে। তোকে এখানে বলে দিয়েছে এতই বিক্রিয়া আছে 1 atm চাপে 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়া সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন। তার মানে তোকে ডেলের সিস্টেম দিয়ে দিয়েছে, যা যা শিখিয়েছি মনে রাখ, সব অঙ্ক পেরে যাবি। ডেলের সিস্টেম হচ্ছে -549.4 জুল কেলভিন ইনভার্স। ওকে, সিস্টেমেরটা দেওয়া আছে। সিস্টেমটা স্বতঃস্ফূর্ত কিনা, বিক্রিয়াটা এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা বার করবো কি করে, ইউনিভার্স বার করতে হবে। এবার দাদা ইউনিভার্স বার করতে হলে আমাকে তোকে সারাউন্ডিং লাগবে, তো ডেলেস সারাউন্ডিং বার করি, ইকুয়াল টু লেখা যায় না মাইনাস ডেল এইচ বাই টি। ডেল এইচ এর ভ্যালুটা কি দেওয়া আছে, আমি বলবো হ্যাঁ দেওয়া আছে। ডেল এইচ এর ভ্যালুটা দেখ, এই তো জল জল করছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, -1648, তাহলে -1648 ইন্টু 10 কিউব জুল হয়ে গেল, ডিভাইডেড বাই তোর টেম্পারেচারটা দেওয়া রয়েছে 298 কেলভিন। তাহলে এখান থেকে তুই ডেলের সারাউন্ডিং খুব সহজে বের করে নিতে পারবি। এবং আমি তোকে একটা জিনিস বলতে পারি যে এটার ভ্যালুটা পজিটিভ হবে, কারণ এখানে নেগেটিভ এখানে নেগেটিভ, তো পজিটিভই হবে। আচ্ছা এইটা পজিটিভ বেরোবে, এইটা নেগেটিভ বেরোবে, তাহলে তোকে দেখতে হবে যে কার মানটা বেশি আসছে। এখানে একটু ক্যালকুলেটরের দরকার ছিল, সত্যি বলতে এগুলো যদি ক্যালকুলেটর অ্যালাউ না করা হয় খুব সমস্যা হয়ে যায় ক্যালকুলেট করা। তাহলে এখান থেকে ডেলের সারাউন্ডিং এর মানটা, ডেলের সারাউন্ডিং এর মানটা যদি বেশি হয়ে যায় ডেলের সিস্টেমের থেকে, ডেলের সারাউন্ডিংটা পজিটিভ ডেলের সিস্টেমটা নেগেটিভ, যদি এটা বেশি হয়ে যায় তাহলে ডেলেস ইউনিভার্স ডেলেস সিস্টেম প্লাস ডেলেস সারাউন্ডিং, ডেলেস সারাউন্ডিংটা বেশি হয়ে যায় মানে ওটা পজিটিভ হয়ে যাবে, আর ডেলেস সিস্টেমটা তো নেগেটিভই আছে, সুতরাং ওভারঅলটার ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে, কারণ সারাউন্ডিং এর মানটা বেশি এবং সারাউন্ডিং পজিটিভ,
তো সারাউন্ডিং এর মানটা যদি বেশি এবং সেটা যদি পজিটিভ হয়ে যায়, যদিও সব ক্ষেত্রেই পজিটিভ হবে, বোকা বোকা একটা প্রশ্ন হয়ে গেল না, যদিও বোকা বোকা খুব একটা বলা চলে না, ঠিক আছে, সব ক্ষেত্রেই পজিটিভ হবে। তো ডেলের সারাউন্ডিং যেহেতু পজিটিভ, তার যদি পরম মানটা একত্রেই বেশি হয়ে যায় একমাত্র, তাহলে তখনই আমরা বলতে পারি ডেলের ইউনিভার্স পজিটিভ হবে এবং সেটা স্বতঃস্ফূর্ত হবে। এটার ক্যালকুলেশন উইথাউট ক্যালকুলেটর করা পসিবল নয়, তোকে আমি পুরো প্রক্রিয়াটা শিখিয়ে দিলাম। নেক্সট স্টেপ। আচ্ছা, এখানে একটা বড় অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা একটু দেখা যাক। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 atm চাপে প্রদত্ত বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেস সারাউন্ডিং এবং ডেলেস ইউনিভার্স গণনা করতে হবে, যেমনি আগের বারে তুই করেছিলি ডেলেস সারাউন্ডিং আর ডেলেস ইউনিভার্স। এখানে দেখ তোকে একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে এবং তার ডেলেস জিরো বলে দিয়েছে, এবং দেখ তোকে প্রত্যেকটা কম্পোনেন্টের এনট্রপির মানগুলো দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে একটা ইন্ডিকেশন যে তোকে ডেলেস সিস্টেম একত্রে দিয়ে দেয়নি একমাত্র, তখনই তোকে এগুলো দিয়ে দেবে। যদি তোর সিস্টেমটার এনট্রপিটা বলে দেওয়া না থাকে, সিস্টেমের এনট্রপির চেঞ্জটা যদি বলে দেওয়া না থাকে, তখন তোকে একটা বিক্রিয়ার এই ইন্ডিভিজুয়াল গুলোর এনট্রপি দিয়ে দেবে। তাহলে তোকে ডেলেস সিস্টেম বার করতে হবে, যেটা আগের বারে দেওয়া ছিল। কি হবে বল, যেটা প্রোডাক্ট মাইনাস যেটা রিয়াক্টেন্ট, তাহলে ডেলেস জিরো, ডেলেস না S0M অফ MgO প্লাস S0M of CO2 মাইনাস S0M of MgCO3, ব্যাস শেষ। এবার তুই বল MgO তুই জানিস, তুই CO2 জানিস, তুই MgCO3 জানিস, জাস্ট বসিয়ে দিবি, তুই জুল কেলভিন ইনভার্সে ভ্যালু পেয়ে যাবি, কারণ মোল ইনভার্স দেওয়ার তো দরকার পড়বে না, কারণ অলরেডি তুই সামনে প্রত্যেকটার 1 মোল আছে, ওগুলো দিয়ে তুই গুণ করেছিস, সুতরাং মোলগুলো সব কেটে গেছে মোল ইনভার্স দিয়ে। তাহলে তুই এখান থেকে ডেলেস সিস্টেমটা পেয়ে গেছিস। তোর কাছে ডেলেস জিরো দিয়ে দিয়েছে, তাহলে তুই ডেলেস সারাউন্ডিং পেয়ে যাবি রে ভাই, ডেলেস সারাউন্ডিং পেয়ে যাবি তো, মাইনাস ডেলেস জিরো ডিভাইডেড বাই টি করে পেয়ে যাবি। এবার তোর কাছে সিস্টেম আছে, সারাউন্ডিং আছে, যোগ করলেই তুই ইউনিভার্স পেয়ে যাবি। এই গেল দেখ তোর টোটাল এনট্রপি থেকে যা যা জিনিস ছিল সেগুলো সব আমি তোকে বলে দিয়েছি। আচ্ছা, এখানে একটা অঙ্ক দেখলাম, বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 মোল আদর্শ গ্যাসের একটি নমুনার চাপ সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ার মাধ্যমে 3 গুণ করা হয়েছে। ওকে, প্রক্রিয়াটিতে গ্যাসের এনট্রপির পরিবর্তন গণনা করো। আচ্ছা, এখানে কি ফর্মুলা কাজে লাগবে? ডেলেস ইকুয়াল টু nr ln v2 বাই v1 এর জাস্ট পরবর্তী রূপ, nr ln p1 বাই p2। n এর মান দিয়ে দিয়েছে 2 মোল, r এর মান তো তুই জানিস, ln আছে, p1 p2 দিয়ে দিয়েছে, প্রক্রিয়ার মাধ্যমে 3 গুণ করা হয়েছে, গল্প শেষ। p2 এর ভ্যালুটা 3 গুণ করা হয়েছে p1 এর, শেষ। নেক্সট হয়ে গেছে। চলো এবার দেখা যাক গিবস মুক্ত শক্তি। এখানে গিজ কেন করে দেওয়া হয়েছে ভাই? আসলে গুগল লেন্স দিয়ে যখন বই থেকে এগুলো করা হয় না, প্রচুর হয়, আর এত তো সময় থাকে না যে এত বড় বড় ফাইলকে বারবার করে চেক করবো বা অঙ্কগুলোকে চেক করবো। সময় না নষ্ট করে প্রথমেই দেখা যাক এই গিবস মুক্ত শক্তি মানেটা কি এবং এর ইকুয়েশনটা কি। টু বি ভেরি অনেস্ট, এটা এতটাই সোজা যে শুধুমাত্র এর ইকুয়েশন থেকে তুই সমস্ত অঙ্ক সমস্ত কিছু তুই করে দিতে পারবি। দেখ, লেখা হয় ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। এগুলো তোরা অনেক ভালো করে জানিস। যদি একদম বেসিক কাউকে শেখাতে হয় তখন অন্যরকম অ্যাপ্রোচ হয়, তখন তাকে এরকম ভাবে বলতে হয় যে জি ইকুয়াল টু এইচ মাইনাস টি এস লেখা হয়। এখান থেকে যদি আমরা পরিবর্তনগুলো দেখি তাহলে ডেল এইচ মাইনাস টি ডেল এস দেখতে হয়। টেম্পারেচারটা এখানে অনেক বড় ফ্যাক্টর থাকে ভাই, তোরা একটু পরে গিয়ে দেখতে পাবি সেই বিষয়টা। এখানে দেখ, এই যে ডেল জি বিষয়টা আছে, এটাই তো গিবস মুক্ত শক্তি, এইটার 3খানা ভ্যালু হতে পারে। টু বি ভেরি অনেস্ট, যখন তোরা প্রত্যেকেই এর অঙ্কগুলো করেছিস, তোরা সবাই এগুলো দেখেছিস যে ডেল জি যখন লেস দ্যান 0 হয় সেইটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়াকে নির্দেশ করে। ডেল জি যখন ইকুয়াল টু 0 হয় সেটা একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থাকে নির্দেশ করে। আর ডেল জি যখন গ্রেটার দ্যান 0 হয় তার মানে সেটা একটা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াকে নির্দেশ করে। এইটা হচ্ছে এখানকার একটা পার্ট। তোকে ডেল এইচ এর ভ্যালু বলে দেবে, টি বলে দেবে, ডেল এস বলে দেবে, দিয়ে তোকে বলবে যে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা বলো। তো তোমাকে জাস্ট ভ্যালুটা বার করে দেখতে হবে, ওটার ভ্যালুটা লেস দ্যান 0 এর আন্ডারে পড়লে তাহলে স্বতঃস্ফূর্ত, গ্রেটার দ্যান 0 এর আন্ডারে পড়লে অস্বতঃস্ফূর্ত, শেষ। প্রক্রিয়া স্বতঃস্ফূর্ততা বলে দিয়েছি। রাসায়নিক বা ভৌত পরীক্ষণে যে উষ্ণতা আছে, এখানে একটা বিষয় আছে। এই যে অনেক সময় আমাকে উষ্ণতা জিজ্ঞাসা করে এবং বলে দেবে, দেখবি অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকবে
কোন উষ্ণতায় বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, কোন উষ্ণতার নিম্নে বা ঊর্ধ্বে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, কোন উষ্ণতায় বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে। আমরা যখন আমাদের পেট ব্যাচের মধ্যে পড়িয়েছি এগুলো, আমরা খুব ভয়ঙ্কর লেভেলের এক্সাম্পল দিয়ে দিয়ে এগুলোকে শিখিয়েছিলাম। যারা যারা পড়েছিলি, যারা যারা মনে আছে, তারা নিশ্চয়ই বুঝতে পারছিস যে সেই যে রাত্রিবেলা করে ক্লাসগুলো হতো এখানে, ঠিক কতটা রকম সাসপেন্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার নেক্সট ক্লাসের মধ্যে নিয়ে গেছিলাম। সেই রকম ভাবে আমরা থার্মোডাইনামিক্সের এই জায়গাগুলো শিখিয়েছিলাম। আপাতত তোকে একটা ফান্ডা বলে দিচ্ছি, তো তাতেই হয়ে যাবে। যদি তুই দেখিস ডেল এইচ এর মানটা লেস দ্যান 0 আছে, অনেক সময় উষ্ণতা চায়, তো উষ্ণতার এই ফ্যাক্টর গুলো ছাড়া আর কিচ্ছু দেবে না। তোকে আমি 3টে জিনিস শেখাবো, এর বাইরে তোকে কিচ্ছু দেবে না। তুই যদি দেখিস ডেল এইচ লেস দ্যান 0 আছে, মানে ডেল এইচটা আমি একবারে নেগেটিভ দিয়ে দিচ্ছি এখানে। লেস দ্যান 0 মানে কি, ডেল এইচ এর ভ্যালুটা নেগেটিভ আছে, ডেল এস এর ভ্যালুটাও নেগেটিভ আছে, মানে দুটোই তোকে দিয়ে দিয়েছে ধর নেগেটিভ। তখন খেয়াল রাখবি টেম্পারেচার লেস দেন ডেল এইচ বাই ডেল এস, এই কন্ডিশনে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। মানে কোন উষ্ণতায়, তোকে জিজ্ঞাসা করবে কোন উষ্ণতায় প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, তুই জাস্ট দুটো ভ্যালুর দিকে তাকাবি, একটা ভ্যালু ডেল এইচ আর একটা ভ্যালু ডেল এস। তুই যদি দেখতে পাস দুটোই নেগেটিভ, তখন তুই কমেন্ট করবি যে টেম্পারেচার লেস দেন ডেল এইচ বাই ডেল এস। তুই ডেল এইচ বাই ডেল এস এর মানগুলো তোকে দেওয়া থাকবে, দুটোর অনুপাত বার করবি, অনুপাত বার করে বলবি এই যে মানটা বেরিয়েছে এর থেকে কম উষ্ণতায় বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। দ্বিতীয় কন্ডিশন হতে পারে তুই ডেল এইচ এর ভ্যালুর দিকে তাকালি, দেখলি ওটাও পজিটিভ দেওয়া, তুই ডেল এস এর ভ্যালুর দিকে তাকালি, দেখলি ওটাও পজিটিভ দেওয়া। যদি দুটোই পজিটিভ দেওয়া থাকে তখন টেম্পারেচার গ্রেটার দেন ডেল এইচ বাই ডেল এস এ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। মানে তখন তুই ডেল এইচ বাই ডেল এস করবি, যে মানটা বেরোবে তার থেকে বেশি উষ্ণতায় বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। হয়েছে। আরেকটা কন্ডিশন আছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সেটা হচ্ছে সিম্পল তুই ডেল এইচ বাই ডেল এস করে দে। এই প্রত্যেকটা রিজন আমি তোকে এখন বলতে পারতাম, বাট বেকার লেন্দি করে এই মুহূর্তে লাভ নেই, তো যেটুকু লাগবে আমি তোকে সেটুকু বলে দিলাম। অনেক এগুলোর খুব সুন্দর রিজন আছে, এগুলো খুব ভালো করে বোঝানো যায়, এগুলো সব আমাদের এই ব্যাচগুলোর মধ্যে আমরা বুঝিয়েছিলাম, বাট আপাতত আর তোদের কিছু লাগবে না। টেম্পারেচার অফ ইকুইলিব্রিয়াম ডেল এইচ বাই ডেল এস, ঠিক আছে, জাস্ট ডেল এইচ বাই ডেল এস করবি, যে মানটা বেরোবে ওটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। সেটা আমি তোকে কারণটা বলে দিতে পারি, যে ধর ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, হয়তো এট ইকুইলিব্রিয়াম তুই কি দেখলি এক্ষুনি, ডেল জির ভ্যালুটা কত হয়েছে 0, তার মানে ডেল এইচ মাইনাস টি ডেল এস এর গোটা ভ্যালুটা কত হয়ে গেল বল 0, তার মানে ডেল এইচ ইকুয়াল টু কি হয়ে গেল বল টি ডেল এস হয়ে গেল, তার মানে টেম্পারেচার এট ইকুইলিব্রিয়াম কত হয়ে গেল বল ডেল এইচ বাই ডেল এস হয়ে গেল। এখান থেকেই তো তোকে আমি বলেছিলাম যে ইকুইলিব্রিয়ামের টেম্পারেচার হয়ে যায় ডেল এইচ বাই ডেল এস, ঠিক আছে। তাহলে যখনই তুই দেখবি দুটো নেগেটিভ, তুই কমেন্ট করবি, যদি তোকে জিজ্ঞাসা করে কোন উষ্ণতায় হবে, টেম্পারেচার লেস দেন এই দুটোর অনুপাতে হবে। যদি দুটোই পজিটিভ তাহলে টেম্পারেচার গ্রেটার দেন এই দুটোর অনুপাতে হবে। চল দেখি। আচ্ছা, এখান থেকে কোনো অঙ্ক নেই। ওকে 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 দেখো কি বলে দিয়েছে। এরা বিক্রিয়া দিয়ে দিয়েছে, ডেল এইচ এর মান দিয়ে দিয়েছে, ডেল এস এর মানও দিয়ে দিয়েছে। বলেছে স্থির 1 atm চাপে কোন উষ্ণতায় প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। উষ্ণতার কমেন্ট দিতে বলেছে। আমি কি জানি, ভ্যালুর দিকে তাকাবো, ডেল এইচ এর ভ্যালুর দিকে তাকাচ্ছি, এটা নেগেটিভ, ডেল এস এর ভ্যালুর দিকে তাকাচ্ছি, এটাও নেগেটিভ। কি বলেছিলাম তোকে, তুই ভ্যালুর দিকে তাকাবি, যদি তুই দেখিস দুটোই নেগেটিভ আছে, তাহলে টেম্পারেচার লেস দেন এদের দুজনের অনুপাত। তাহলে আমি কি করব বল, আমি ডেল এইচ বাই ডেল এস বার করব, বার করলাম, একটা ভ্যালু বেরোবে, আমি ধর বললাম এক্স ভ্যালু বেরিয়েছে, ঠিক আছে। তো আমাকে বলতে হবে টেম্পারেচার লেস দেন এক্স এ কোন তাপমাত্রায়, তাহলে টেম্পারেচার লেস দেন এক্স এ এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, যেহেতু দুটোই নেগেটিভ, দুটোই লেস দেন 0, ওই জন্য টেম্পারেচার লেস দেন এই ডেল এইচ বাই ডেল এস এর অনুপাতে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। আর যদি দুটোই পজিটিভ থাকতো, এখানে যেমন বলেছে প্রক্রিয়াটা ডেল এইচ এর ভ্যালুটা নেগেটিভ দিয়ে দিয়েছে, ডেল এস এর ভ্যালুটা নেগেটিভ দিয়ে দিয়েছে, কোন উষ্ণতার সাম্যাবস্থা অর্জন করবে ডেল এইচ বাই ডেল এস করে দিয়ে হয়ে যাবে। এই উষ্ণতার ঊর্ধ্বে বা নিম্নে বিক্রিয়ার অভিমুখ কি হবে, নিচে কমেন্ট করে জানাও। এই বিক্রিয়া ঊর্ধ্বে বা নিম্নে কি হবে, চল দেখি। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় আমি একটু দেখিয়ে দিতে চাই। ধর তোকে আমি বললাম এরকম একটা জিনিস, কোথায় গেল ওইটা, সাম্য ধ্রুবকের জায়গাটা ছিল, একটা পার্ট দেখলাম এই জায়গাটা। বলছে রাসায়নিক বিক্রিয়ার মুক্ত শক্তি সাম্যাবস্থা এবং সাম্য ধ্রুবকের বিক্রিয়া, দেখ ভালো করে মন দিয়ে শোন, সাম্য ধ্রুবক পরিবর্তন এইসবে যাতা লিখে দিয়েছে। মনে রাখ ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস যেমন হয়, অমনি একটা আছে, সেটা হচ্ছে ডেল জি জিরো প্রমাণ অবস্থাতে, ডেল জি জিরো ইকুয়াল টু ডেল এইচ জিরো মাইনাস টি ডেল এস জিরো, এটাও লেখা যায়। সবসময় মনে রাখিস একটা ইকুয়েশন আছে ডেল জি ইকুয়াল টু ডেল জি জিরো প্লাস
RT-ln কিউ, এই জিনিসটাকে লেখা যায়। ডেল জি আর ডেল জি জিরোর মধ্যে রিলেশন এটা। যদি এটাই সম্পর্ক হয়ে থাকে তাহলে আমি যদি তোকে এক্ষুনি বলি আচ্ছা এইটাই হচ্ছে রিলেশন, তাহলে সাম্যাবস্থায় কি হবে বল? লেখা যায় সাম্যাবস্থায় ডেল জিটা জিরো, এবং এই যে বিক্রিয়া কোশেন্ট আছে যেটা তোরা সাম্যাবস্থায় পড়েছিস, সাম্যাবস্থার ক্ষেত্রে সেটা এই কোশেন্টের ভ্যালুটা কে হয়ে যায়? সাম্য ধ্রুবক হয়ে যায়। তার মানে জিরো ইকুয়াল টু ডেল জি জিরো প্লাস RT-ln কে হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি ডেল জি জিরো ইকুয়াল টু মাইনাস RT-ln কে লিখতে পারি। এখান থেকে তুই একটা বিষয় খেয়াল রাখ, অনেক সময় তোকে জিজ্ঞাসা করবে যে ln কে এর ভ্যালুটা কি হয়, ln কে এর মান তোকে বার করতে বলবে অনেক সময়, কে এর ভ্যালু ln কে ইকুয়াল টু মাইনাস ডেল জি জিরো ডিভাইডেড বাই RT, এবং সেখান থেকে যদি তোকে আমি বলি কে এর মান কি হবে, সেই কে এর মানটা হয়ে যাবে ln এর মানে কি, ln এর বেসের মধ্যে ই আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ডেল জি জিরো ডিভাইডেড বাই RT। এই হচ্ছে গোটা কে এর ভ্যালু, কে ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল জি জিরো বাই RT। শেষ শেষ শেষ। আরেকটা বিষয় বলছি, কখনো কখনো একটা প্লট দেয়, একটা প্লট দেখ ln কে ইকুয়াল টু মাইনাস ডেল জি জিরো বাই RT আছে, তাহলে মাইনাস ডেল জি জিরো ডিভাইডেড বাই RT আছে। তুই কি করবি? কিচ্ছু না, দেখ তোকে একটু আগে শিখিয়ে দিয়েছিলাম ডেল জি জিরো ইকুয়াল টু ডেল এস জিরো মাইনাস টি ডেল এস জিরো আছে, তুই সিম্পল এটাকে বসিয়ে দে। তাহলে ln কে ইকুয়াল টু, কোনো রাট্টাফিকেশন নয়, দেখ খুব সহজ এগুলো, তুই প্লটটা খুব সহজে বার করতে পারবি। ডেল এইচ জিরো মাইনাস টি ডেল এস জিরো ডিভাইডেড বাই RT হয়ে গেল। এবার জাস্ট দুটোকে একটু সেপারেট করে দে তো, তুই লিখতে পারিস দেখ ln কে ইকুয়াল টু এই ডেল এইচ জিরো বাই RT, সামনে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে ডেল এইচ জিরো ডিভাইডেড বাই RT, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, টি ডেল এস জিরো ডিভাইডেড বাই RT হয়ে গেল, তাহলে টি টি কেটে দে, তাহলে এখান থেকে কি পাওয়া গেল বল? মাইনাস ডেল এইচ জিরো ডিভাইডেড বাই RT প্লাস ডেল এস জিরো ডিভাইডেড বাই R পাওয়া গেল। ln কে ইকুয়াল টু, তোকে কি করতে দেবে জানিস? তোকে ln কে ভার্সেস 1/t প্লট করতে দেবে। প্লটটা কেমন হয় বল? তোরা সবাই y ইকুয়াল টু mx মাইনাস c এর প্লট তো জানিসই, তোরা তো 11-এ পড়িস, আর তোদেরকে এইসব কি শেখাবো? তোকে ধর বললো 10-এর ছেলেমেয়েগুলোকে শেখাই, তবে 9-এ শেখানো হয় মেনলি এগুলো। ln কে ভার্সেস 1/t প্লট, এটাকে একটু ভেঙে লেখ না। ln কে ইকুয়াল টু লেখা রয়েছে ডেল এস জিরো ডিভাইডেড বাই R মাইনাস, খুব ভালো করে দেখবে হ্যাঁ, মাইনাস ডেল এইচ বাই R ডেল এইচ জিরো বাই R ইন্টু 1/t লেখা রয়েছে, মাইনাস ডেল এইচ জিরো বাই RT মানে মাইনাস ডেল এইচ জিরো বাই R ইন্টু 1/t, এর মানেই তো যদি ভেতরে গুণ করে দিই তার মানেই তো মাইনাস ডেল এইচ জিরো বাই RT। এবার আমাকে বলেছে ln কে ভার্সেস 1/t প্লট করতে। আমি দেখতে পাচ্ছি একটা সি পার্ট আছে, এটা y ইকুয়াল টু সি পার্ট একটা আছে মাইনাস, এটা এম পার্ট, আর এটাই আমার এক্স, তো 1/t টাই তোমার এক্স আর এটাই তোমার ওয়াই। দেখ ln কে y বরাবর প্লট করেছি, 1/t টাকে আমি এক্স বরাবর প্লট করেছি, তাহলে y ইকুয়াল টু এটা সি পার্ট ধ্রুবক পার্ট সি মাইনাস, এটা এম এর সাথে যুক্ত আছে, এক্স এর সঙ্গে যেটা যুক্ত সেটাই তো এম, সামনে মাইনাস আছে, সি মাইনাস এম এক্স, গল্প শেষ। এবার দাদা সি মাইনাস এম এক্স মানে কি? এ মাইনাস এম আছে তার মানে লেখচিত্রটা নিচের দিকে নামবে, একটা সি পার্ট আছে মানে কিছুটা উঁচু থেকে নামবে, গল্প শেষ। তাহলে কিছুটা উঁচু থেকে নিচের দিকে নেমে গেল। আমি খুব বাজে আঁকছি আমি জানি, কিছু করার নেই, এই নিচের দিকে হয়ে গেল, গল্প শেষ। এবার যদি তোকে আমি বলি কতটা নিচের থেকে কতটা উঁচু থেকে নামলো দাদা, কতটা উঁচু থেকে, এটা তুই বলবি যেটা সি আছে সেটা, মানে ডেল এস জিরো ডিভাইডেড বাই R, তাহলে এইটুকু যে ডিস্টেন্স সেটাই হচ্ছে ডেল এস জিরো ডিভাইডেড বাই R। এই যে সি পার্টের যেটা ভ্যালু ততটা উঁচু থেকে লেখচিত্রটা শুরু হয়েছে, আর এই যে লেখচিত্রটা নিচের দিকে নেমেছে এর স্লোপটা কত, এম এর ভ্যালুটা কত না, যেটা এক্স এর সঙ্গে রয়েছে, আর সেটা নেগেটিভ হবে, তাহলে মাইনাস ডেল এস জিরো বাই R মাইনাস ডেল এস জিরো বাই R। পরিষ্কার? তাহলে এম এর ভ্যালু তুই পেয়ে গেলি, তুই সি এর ভ্যালু পেয়ে গেলি, তুই প্লটটাও পেয়ে গেলি, কমপ্লিট। বাস এগুলোই দিত পরীক্ষায়। ঠিক আছে, এগুলো তুই এখন করতে পারবি। এটা কি আছে ভাই, এটা কি আছে? মুক্ত শক্তি গণনা করতে বলেছে, ফাইনাল ইনিশিয়াল, ওই তোকে ইয়ের অঙ্কটা, এই ডেল এইচ জিরো এফ ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবি, ডেল এইচ জিরো বেরিয়ে যাবে, তারপরে দেখ অঙ্ক যেরকম যেরকম ভাবে বলেছে তুই ইজিলি করে দিতে পারবি। বিক্রিয়ার ক্ষেত্রে জাস্ট ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবি, ওভারঅলটা বেরিয়ে যাবে। তোকে কিছু চেয়েছে এখানে, ডেল এইচ জিরো হচ্ছে এইসব এইসব এইসব, তাহলে কি বলেছে সংগঠন মুক্ত শক্তি গণনা করতে বলেছে, ইজিলি তুই বের করে নিতে পারবি। যেমনি করে আমরা
ডেল এইচ এর গুলো বার করতাম, একই রকম ভাবে ডেল জিটা বার করতে হবে। চলো শেষ হয়ে গেছে, ব্যাস থার্মোডাইনামিক্স এই ছিল। তোকে প্রত্যেকটা অ্যাসপেক্ট শিখিয়ে দিলাম, থার্মোডাইনামিক্স এর প্রত্যেকটা জায়গা যেখান থেকে প্রশ্ন দেয় সেগুলোকে একবার করে রিভিশন করিয়ে দিলাম, প্রপারলি তোর পুরো বিষয়টা কভার করিয়ে দিলাম। এবার তুই বাড়িতে প্র্যাকটিস কর থার্মোডাইনামিক্স, দেখবি তো সব পড়া লাগবে। তুই জাস্ট এগুলোকে ভালো করে দেখে নে, এই ফর্মুলা গুলো দিয়েই পরীক্ষাতে প্রশ্ন হবে। একবার এগুলোকে ভালো করে রিভাইজ করে নিলে থার্মোডাইনামিক্স ফুল ক্লিয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে সাম্যাবস্থাকে নিয়ে। সাম্যাবস্থার এরকম ভাবে টপিক ধরবো এবং সেখান থেকে কি কি অঙ্ক আসে সেগুলো সব দেখিয়ে দেবো। টাটা, জয় ধামাকা।